উমায়ের, ইউনিভার্সিটি তো আমরা একসাথে শেষ করলাম, শেষ করার পরে তুমি কি করলা? ইউনিভার্সিটি শেষ করার পরে তো আমি বিড়ির ব্যবসা করছি কিছুদিন। বিড়ির ব্যবসা? কোন ব্র্যান্ডের? ব্যাটল অফ মাইন্ডের থ্রুতে বিএটিতে ছিলাম এইচআরে 6-7 মাস। তো বিড়ির ব্যবসায়ী তো, যেহেতু কোম্পানি, যেহেতু 6-7 মাস কেন রয়েছে? ব্যাটে তো মানুষ নরমালি ড্রিম দেখে যে ব্যাটে তার জীবন কাটাই দিবে। না, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যখন এইচআরে ছিলাম, যেহেতু ব্যাটল অফ মাইন্ড কিন্তু এইচআর থেকে ফাংশন করে বিএটির, তো আমি যখন এইচআরে ছিলাম তখন তার আগে পর্যন্ত একটা ফ্যাসিনেশন ছিল যে এইচআর খুব একটা সুন্দর জায়গা, এখানে কাজ করার অনেক কিছু আছে। তার আগে পর্যন্ত আমার এইচআর ফ্যাসিনেশন ছিল। তারপর ওখানে যাওয়ার পর দেখলাম যে আসলে লিমিটেড ওয়ার্ক, মানে এটার আসলে খুব বেশি স্কোপ নাই। কেন? বিএটির মতো জায়গা, মানে অনেক স্ট্রাকচার বলে। হ্যাঁ, অনেক স্ট্রাকচার বলে। তখন আমি চিন্তা করলাম যে টিপিক্যাল কোম্পানিতে তো এর চেয়ে আরো খারাপ অবস্থা হওয়ার কথা এইচআর বলতে। তখন বুঝলাম যে না, এটা আসলে আমার প্যাশনের জায়গা হইতে পারে না। আমি যে ধরনের মানে এক্সট্রোভার্ট টাইপের লোকজনের সাথে মিশতে পছন্দ করি, অনেক গ্যাজাইতে পছন্দ করি, তখন মনে হচ্ছে যে এইটা না। তারপর আমি যখন ফিল্ড আবার রিসার্চ করা শুরু করলাম যে কোথায় যাবো, তখন আমার কথা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং খুব একটা মজার জায়গা, অনেক কিছু হয় হ্যাপেনিং। তারপরে কিন্তু আমি ওইখান থেকে ঠিকই অ্যাডভার্টাইজিং এ মানে লিটারেলি একটা ক্যারিয়ার সুইচ করলাম, যে অ্যাডভার্টাইজিং এ গেছি। আচ্ছা, সো অ্যাডভার্টাইজিং এ ক্যারিয়ার স্টার্ট করলাম অলমোস্ট 2 বছরের জন্য। এটা কাইন্ড অফ যে আমি শেখার জন্য গেছি। আচ্ছা, তো সেটা কিন্তু এখন হেল্প করতেছে। ওকে, তাহলে তুমি 2 বছর বিডি থেকে অ্যাডভার্টাইজিং এ আসলা, তারপর কই গেলা? তারপরে আমি গেলাম হচ্ছে, তো আমি 2 বছর হচ্ছে অ্যাডভার্টাইজিং শিখলাম, মার্কেটিং শিখলাম, কিভাবে ব্র্যান্ডগুলো বিল্ড করতে হয়, এবং ফরচুনেটলি বেশ বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা, ওই সময় স্যামসাং এর ইলেকট্রনিক্স এর লঞ্চের সময় ছিলাম। তারপর ইগলুর একটা বড় পোর্টফোলিও দেখতাম, মানে এক্সপোজ ব্র্যান্ড, পাবলিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে। তারপরে কি হলো, তারপরে গিয়ে খুব ইন্টারেস্টিংলি আমি একটা স্টার্টআপ থেকে অফার পাইলাম, কিন্তু সেটা হচ্ছে অফারটা হচ্ছে অপারেশন ম্যানেজারের। আচ্ছা, মানে নাথিং রিলেভেন্ট টু এনি অফ ওয়ার্ক আগে করছে, আগে যেগুলো করছে ওগুলোর সাথে কোনো মিল নাই। আমি যাদের সাথে ইন্টারভিউ দেওয়ার পরে তারা আমাকে বললো যে তারা আমাকে অপারেশনস এর জন্য নিতে চায়, এবং আমি কোম্পানি ফার্স্ট হায়ার বাংলাদেশে। আচ্ছা, আমি আকাশ থেকে বললাম যে আচ্ছা, অপারেশনের জন্য হায়ার করতেছে, আমি ফার্স্ট এমপ্লয়ি, একটা স্টার্টআপ এখন আছে, ইনফ্যাক্ট বেশ বড় বিজনেস করে তারা। ওকে, তো স্টার্টআপে ওরা নিবে আমাকে তখন, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি তো অ্যাডভার্টাইজিং পারি না যে তা না, অপারেশন যদি গ্রাউন্ড থেকে বিল্ড করা যায়, অ্যাটলিস্ট শিখতে যদি পারি, সুযোগটা নিলাম। খুব ইন্টারেস্টিং। ওইখানেও কিন্তু তারপরে ছিলাম বেশ কিছুদিন, 2-3 বছর ছিলাম। আচ্ছা, সো আমি ওইখানে আবার একটা অপারেশন টিম বিল্ড করছি একদম গ্রাউন্ড থেকে, মানে কোনো এমপ্লয়ি নাই, আমি ফার্স্ট হায়ার। মানে তুমি যেটা বলা যে ওই অপারেশন ঢোকার আগে তুমি অপারেশনের কাজ ওইভাবে করে করো না? কোথায় করি নাই, মানে কেমনে কি করলা? এটা আসলে টাফ। আমার মনে হয় আমার নেচারটাই এরকম। আমার পুরো ক্যারিয়ার যদি আমি ট্র্যাক ব্যাক করি, মানে এখন যে ফোর্সফুলি জিজ্ঞেস করা হইতেছে, মানে কোনো কাজের সাথেই আমার আগের কাজের মিল ছিল না, কোনো সময় ছিল না। আমি যতগুলো মাইলস্টোন ক্যারিয়ারে টাচ করছি, কোনোটার সাথেই কোনোটার কাজের মিল ছিল না, কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের কাজ করছে। এবং প্রতিবারই তবে আমার একটা জিনিস হয়তো হয় যে আমি একটা মিউচুয়াল স্কিল সেট, যেটা আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকটা ক্যারিয়ার সুইচে কাজ করছে বা হেল্প করছে, সেটা হচ্ছে আমি প্রবলেম সলভিংয়ে খুব ভালো। ওকে, মানে এনিবডি কামস উইথ এ প্রবলেম, যে আচ্ছা এইটা নিয়ে ঝামেলা ফেস করতেছি, দেখা যায় যে আমি মাল্টিপল সলিউশন ভাবতে পারি। তারপর নেটওয়ার্ক ভালো থাকার কারণে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলতে পারি, যাচ্ছে এই ধরনের একটা সমস্যা ফেস করতেছি, কি হবে। সো এইটা একটা হেল্প হইতে পারে যে আমি এত র্যাপিডলি পুরো চেঞ্জ করছি, নর্থ থেকে সাউথ পোল, সাউথ পোল থেকে নর্থ পোল, এরকম করে। নেটওয়ার্কিং একটা কথা যে বললা যে নেটওয়ার্কিং তোমার ভালো ছিল, নেটওয়ার্কিং কিভাবে ভালো করছো? এটা কি ইউনিভার্সিটি লাইফ থেকে করছো? আমরা যখন একসাথে পড়তাম, নাকি তারপরে কর্মক্ষেত্রে এসে? আরো আগে পরে বিভিন্ন সময় বিভিন্ন ল্যান্ডস্কেপ বিভিন্ন রকম হয়েছে। যেমন আমি ছোট থেকেই বিভিন্ন রকম চ্যারিটেবল কাজের সাথে ইনভলভ ছিলাম, তো যার কারণে প্রচুর মানুষের সাথে মিশতাম। যেহেতু ছোট থেকে আমি যখন বড় হয়েছি, তারা আরো অনেক বড় হয়ে গেছে। আর ইউনিভার্সিটিতে আসার পর তো সব ক্লাবের সাথেই কাজ করছি, কোনো ক্লাবের সাথেই ডিরেক্টলি অ্যাটাচ ছিলাম। বিবিএতে ছিল না? বিবিএতে প্রথমে ছিলাম না, ইংলিশে ঢুকছিলাম 2 সেমিস্টার পরে। আমি টাক থেকে আসার পরে আবার বিবিএতে চলে গেছিলাম, মানে বিবিএস এ শিফট করছিলাম। সো ক্লাবের যেটা হয়েছে, যেহেতু কোনো ক্লাবের পার্মানেন্ট মেম্বার ছিলাম না, সবার সাথে কাজ করতাম। সো এটা একটা মজা ছিল, ওইটা একটা মজার এক্সপেরিয়েন্স ছিল। ওই সময় নেটওয়ার্ক বিল্ড হয়েছে। ওকে, তবে কাজ শিখছি প্রচুর, এটা ট্রু। পড়াশোনা কম করছি, বাকিও করতাম। ওকে, তাহলে এখন হচ্ছে যে হোম ফিকশনারি কি হয়ে কেমনে কি করলা? মানে হোম ফিকশনারি ব্যাপারটা যে তোমার, এটা আমরা জানছি আসলে আরো অনেক পরে। মানে আমরা অলরেডি জানি যে এরকম একটা ব্র্যান্ড এসছে যারা কিনা ফুড নিয়ে কাজ করতেছে, পার্টিকুলারলি ফর লাঞ্চ, এবং তারা এই গুলশন বনানী কিন্তু সব এলোমেলো করে ফেলছে, সব দখল করে ফেলছে। এখানে অনেক বড় বড় জায়েন্টটা কিছু করতে পারতেছে না, তারা আলাদা প্ল্যান করতেছে, এবং যে কেউ একজন আসছে যে আমাদের জীবন এলোমেলো করে দিচ্ছে। সো পরে আমরা জানলাম ঘটনাচক্রে যে এটা আমাদেরই বন্ধু। এখন এই জার্নিটা কিভাবে স্টার্ট করলা? হোম ফিকশনারি কিভাবে শুরু হলো? হোম ফিকশনের জার্নিটা আসলে খুব ইন্টারেস্টিং।
ইন্টারেস্টিং ইন এ সেন্স, একটা সময় এসে, কোভিডের সময় এসে আমি একটা বিজনেসের মোটামুটি বাংলাদেশের, বলবো যে আমি বাংলাদেশের পুরো বিজনেসটাই দেখতাম। একটি স্টার্ট আপের আমি ছিলাম ওই সময়, নাম বলবো না। সো ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে তারা 75% এমপ্লয়ি লে অফ করবে, এবং যেদিন হচ্ছে মার্কেট শাটডাউন দিল সেদিনই। ওয়াইজ আমি ব্যাংক চেক করে দেখলাম আমাদের 6 মাস আইডল অপারেশন থাকলেও আই ক্যান পে এভরিবডি। এবং ওই সময় এবং আমি খুবই হিউম্যান সেন্ট্রিক, মানে সবসময় দেখা যায় যে আমি লোকজনের সাথে অ্যাটাচ থাকি। একটা অফিসে ক্লিনার থাকলেও তার সাথে আমার ভালো সম্পর্ক থাকে, আমি তার ইন অ্যান্ড আউট জানি। সো ডেইলি বেসিসে একটা ব্রেড আর্নার স্ট্রাগল আমি বুঝি। সো যখন এই ধরনের ডিসিশন আসছে, আমি বোর্ডের সাথে একটা লম্বা সময় ফাইট করছি, অলমোস্ট 2 সপ্তাহ এখান থেকে বসে বসে ইউএসএ জুম মিটিং আমরা দেখা ফাইট করছি যে না, এইটা তো আসলে হইতে পারে না, এইটা কেন, মানে মার্কেট মাত্র শাট অফ করছে, আমরা একটা এফএমসিজি ব্র্যান্ড, দেখি কি হয়, অনেকগুলো ব্র্যান্ড আছে, এখনই রাতারাতি এটা করতে হবে না। সো এই ফাইটটা কিন্তু প্রায় 2 সপ্তাহ চলে বোর্ডের সাথে। তারপরে গিয়ে কোভিডের টাইমের কথা বলছি, কোভিডের সময় কথা বলতেছি। সো তখন গিয়ে ফাইনালি আমি পেন ডাউন করছি যে না, আমি কাউকেই ফায়ার করব না, বাট আমি যদি পেন ডাউন করি তাহলে আমার টাকায় অন্তত এরা আরো 2 মাস স্যালারি পাবে, শুধু আমার 1 মাসের স্যালারি দিয়ে। সো আই টুক দ্যাট ডিসিশন যে যদি ফায়ার করেও সেটা আমার পরে গিয়ে অন্য কেউ সাইন করুক, আমি এটা সাইন করবো না। আচ্ছা। তো ইভেনচুয়ালি আই স্টেপ ডাউন। বাট তখন গিয়ে একটা রিয়েলাইজেশন পাইছে, খুব মজার রিয়েলাইজেশন। সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমি আমার ক্যারিয়ারে বেশ অনেক মানুষকে টাকা বানায় দিছি। কারণ একটা মেজর পোর্শন অফ ক্যারিয়ারের আমি বড় বড় বিজনেসের হেডই হয়েছি, বা ছোট বিজনেসের হেড ছিলাম। তার মানে টিপিক্যালি বিজনেসগুলো মানি জেনারেট করছে, রেভিনিউ জেনারেট করছে, সো অনেকেই টাকা বানাইছে। বাট আমি দেখলাম এমপ্লয়ি কিন্তু বেনিফিট পায় না, এবং যখন খারাপ সময় আসে সবার আগে এইটা এমপ্লয়ির উপর দিয়ে যায়, রাইট? সো ওই সময় আমার জন্য একটা বিশাল একটা ধাক্কা ছিল যে, এবং আই রিয়েলাইজ যে আসলে মানুষের বেসিক নিডই তো এখনো ফিল আপ হয় না। আমরা এত ফ্যান্সি আলাপ করে লাভ কি? যে মেজর ওয়ার্কফোর্সের একটা লোক, সে ফর এক্সাম্পল একটা ছেলে 20,000 টাকার স্যালারি পায়, ওর কিন্তু 20,000 টাকা দিয়ে ঢাকায় থাকতেছে, মাসের শেষে সে কিন্তু আবার ফ্যামিলিকে হয়তো বা গ্রামে একটা টাকা পাঠায়, তার মানে সে 2টা ফ্যামিলি লিড করতেছে 20,000 টাকা দিয়ে, 20,000 টাকা। অথচ 20,000 টাকা নাথিং মানে এই বাজারে। সো তার কিন্তু স্ট্রাগল অনেক বেশি। এখন এরকম একটা লোককে হঠাৎ করে যখন চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, খুবই ডিফিকাল্ট। সো হোম ফিকশনেই কিন্তু অ্যাজ এ বিজনেস ফর্ম করার মেইন অবজেক্টিভই ছিল যে আমরা একটা এমন ব্যবসা বানাতে চাই যেখানে অনেক লোক লাগবে। টেক দিয়ে প্রবলেম সলভ হবে না, হয়তো বা টেক ব্যাকড হতে পারে, বাট এমপ্লয়মেন্ট অপরচুনিটি হতে হবে প্রচুর। ইনফ্যাক্ট আমাদের কিন্তু, আমি যদি হোম ফিকশনের ভিশন বলি, হোম ফিকশনের ভিশন কিন্তু হচ্ছে দেশের সবচেয়ে বড় এমপ্লয়ার হওয়া। নাইস, ওকে। সো তোমার এই ব্যাপারটা শুরু হয়েছিল তখন থেকে? আমি কিন্তু সাইড লাইনে খোঁজা শুরু করলাম যে কি বিজনেস করতে পারি যেটা এভরিডে নিড হবে, মানুষের প্রতিদিন লাগবে, এবং এইটাকে পুল অফ করতে অনেক ফ্রন্টলাইনার লাগবে। মানে এমন না যে অনেক সিনিয়র অনেক স্কিল লোক লাগবে, বাট অনেক লোক লাগবে, অনেক মানুষের এমপ্লয়মেন্ট করা যাবে। এবং তাদেরকে আরেকটা জিনিস আমরা ওই সময় ভাবছিলাম একদম শুরুতে, আমরা বলতেছি এই জন্য কারণ আমি যখন এগুলো ভাবি তখন কিন্তু আমি ক্লোজ অনেক কয়েকজনের সাথে কাজ করতেছিলাম, যদিও আমি ব্যবসার সোলো ফাউন্ডার বা আমার বিজনেসে ইনভেস্টার ছাড়া কারো ইকুইটি নাই, বাট ওই সময় কিন্তু আমার নেটওয়ার্ক পিয়ার আমাকে অনেক হেল্প করছে, এই জন্য বারবার আমরা তো চলে আসে বাই ডিফল্ট। সো ওই সময় কিন্তু আমি সবার সাথে কথা বলতাম যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা ভাবতেছি, মানে আমি আমার যেই টাচ পয়েন্টগুলো চাচ্ছিলাম যে অনেক লোক লাগবে, এভরিডে নিড হতে হবে, তো আমি অনেক রকম টেমপ্লেট ভাবতাম। এই একটা ব্যবসা কনসেপ্ট কার্ডের মতো, বিজনেস এ, বিজনেস বি, বিজনেস সি, সবার সাথে করে না, এটা তো হচ্ছে না, এটার তো এই প্রবলেম, এটা তো সেই প্রবলেম। ওইরকম করে কিন্তু ফাইন টিউন হইতে হইতে কিন্তু আজকের হোম ফিকশনারি। ওকে, মানে কখন তোমরা ফিক্স করলা যে এটা এরকম ক্যাটারিং সার্ভিসের একটা ইনোভেশন থাকবে? এইটার আমার একদম স্পেসিফিক টাইম স্ট্যাম্প খেয়াল নাই, বাট আমরা লাস্ট ইয়ারে সামটাইম দিস টাইম আমরা অফিস লাঞ্চ স্টার্ট করছি। ওকে, কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু হয়েছে কিন্তু তারও আগে। তখন আমরা বেকিং এর আইটেম বিক্রি করতাম, এই জন্যই কিন্তু নামটা হোম ফিকশনারি, কনফেকশনারি টাইপের নাম, হোম এবং কনফেকশনারি, হোমমেড কনফেকশনারি নিয়ে আমরা বিজনেস স্টার্ট করছিলাম, যে বাসায় বানানো বেকিং আইটেমগুলো আমরা সেল করব, এবং যারা সেল করবে তাদেরকে র ম্যাটেরিয়ালটা দাও। ওইটা কিন্তু ছিল এই বিজনেসের সিড, কারণ ওই সময় যেটা হয়েছিল কোভিডের সময় সবাই বাসায় বেকিং সবাই করতো, সো ওদেরকে একটা এম্পাওয়ার করার একটা প্ল্যান ছিল যে ওরা ঘরে বসে কিছু টাকা তাহলে আর্ন করুক। ওকে, ওইখান থেকে কিন্তু এই বিজনেস শুরু হয়েছে। So eventually it took different turn. এখন তো এটা আসলে we have to open door to a lot of people, মানে অনেকেই কাজ করতে পারতেছে আমার সাথে। ট্রু। মানে তোমার তাহলে আগের অংশটা কি আছে এখনো?
না, আগেটা আমরা একদম কমপ্লিট অফ করে ফেলছি, ডিমান্ড একদম শিঙ্ক করে ফেলছে, so আমরা ওইটা কন্টিনিউ ফাইন। মানে এই ব্যাপারটা ধরো তোমরা এই যে স্কেলিং এর যে কাজটা করলা, সার্টেনলি কত 1.5 বছর 2 বছর হলো এটা, এই পার্টটা শুরু হলো সব মিলে অল টুগেদার হয়তো 2 বছর। 2 বছরের ভিতর ধরো এত স্কেল হয়েছে, এবং আমি যতদূর জানি এটা তোমাদের মার্কেটিং এক্সপেন্ডও আসলে ওরকম বলার মতো না আর কি। এই পুরো ব্যাপারটা তাহলে কিভাবে হইলো? তো যেটা শুরু হয়েছে যেখান থেকে সেটা খুব ইন্টারেস্টিং। মানে আমরা এটা প্রথমে দেখলাম যে একটা হোম বেকারদের বাংলাদেশে একটা বড় গ্রুপ আছে যারা বাসায় বসে বসে বেকিং করে। যখন আমি টেমপ্লেটগুলো বিল্ড করতেছিলাম যে বিজনেস কনসেপ্ট কি হতে পারে, আমি দেখলাম যে এখানে অনেক মহিলা আছে সারা দেশের, অনেক মেয়েরা আছে, মোস্টলি ফিমেল সেন্ট্রিক বিজনেস, এবং তারা একজন আরেকজনের কাছে ট্রেনিং নিছে, অনলাইনে নিছে, অফলাইনে নিছে, এবং তারা শিখে শিখে নিজেরা কিন্তু কেক বানানোর চেষ্টা করতেছে, এবং তারা নিজেরা নিজেদের মার্কেট ডেভেলপ করতেছে একটা ফেসবুক পেজের থ্রুতে। অনেকে দেখা যায় একটা স্কুলে কিছু বাচ্চা আছে, ওদের টিফিন দেয়। খুব ইন্টারেস্টিং, মানে এই কেসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তো ওই সময় এই জিনিসটা কিন্তু আমার খুব ক্লিক করে যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই মহিলারা বাসায় থেকে কিছু একটা করতে চাচ্ছে, সো ওনাদের জন্য যদি কিছু করা যায়। আমরা কিন্তু ওইখান থেকে তখন প্রথমে আমরা ওই গ্রুপ থেকে দেখলাম যে অনেকে র মেটেরিয়াল পায় না, ঢাকার বাইরে বেকিং র মেটেরিয়াল ঠিকঠাক মতো পাওয়া যায় না, ও বেকিং কিন্তু বেশ কমপ্লেক্স, অনেক কিছু লাগে। সো আমরা কি করলাম, আমরা ইনিশিয়ালি র মেটেরিয়ালগুলো সাপ্লাই শুরু করলাম ন্যাশনালি, এবং এদের সাথে কিন্তু একটা নেটওয়ার্ক বিল্ড হলো। ওরা দেখলো আছে এরা খাবার, এরা বিভিন্ন রকম র মেটেরিয়াল পাঠাচ্ছে, ভালো প্রাইসে দিচ্ছে, হোম ডেলিভারি হচ্ছে। সেইখান থেকে গিয়ে আমরা পাইলাম কি যে ঠিক আছে, এদেরকে নিয়ে কাজ করা যায়। তারপরে আমরা একটা মার্কেট প্লেস মডেল বিল্ড করার চেষ্টা করলাম যে এদের বেকিং আইটেমগুলো আমরা আরো কিছু কাস্টমার দিতে পারি কিনা। তো সেটাও কিন্তু আমরা ফেসবুকে করছি, আমরা কোনো প্ল্যাটফর্ম বিল্ড করিনি। আচ্ছা, তখন তোমাদের ওয়েবসাইট কিচ্ছু না, অ্যাবসলিউটলি নাথিং। আমরা ওয়েবসাইট লঞ্চ করছি এই তো গত বছরের হয়তো নভেম্বর ডিসেম্বর লাঞ্চের জন্যই। হ্যাঁ, তার আগে ইভেন একটা সময় আমরা হোয়াটসঅ্যাপে অপারেট করছি। পুরো লাঞ্চের ব্যাপারটা আমরা হোয়াটসঅ্যাপে অপারেট করছি। কি বলো, খুব ইন্টারেস্টিং। মানে আমরা টেক মানে সবসময় একটা জায়গা পর্যন্ত কাজ করছি, তারপর যখন দেখছি যে এক্সিস্টিং টেকার ওটাকে নিতে পারতেছে না, তারপরে আমরা টেক আপগ্রেডেশন, মানে জাস্ট জোর করে বসানো হয়। হ্যাঁ, মানে অ্যাবসলিউটলি, মানে আমরা টেকের জন্য বিজনেস এরকম না, বিজনেসের জন্য টেক লাগবে, ঠিক আছে আমরা টেক নিয়ে আসতেছি, কিন্তু টেক বানাইলাম তারপর বিজনেস হবে কিনা এই স্টেপে আমরা যাই না। সো তখন কিন্তু যেটা হয়েছে যে যখন আবার কোভিডের পরে এই অর্ডারগুলো কমে গেল, সবাই নর্মাল বেকারি ওপেন হলো, রেস্টুরেন্ট ওপেন হলো, বাইরে খাওয়া শুরু করলো লোকে, তখন কিন্তু এই অর্ডারগুলো কমে গেছিল। মানে তখন আর এই বেকিং এর বিজনেস ছিল না এত স্ট্রং। তখন আমরা এদের সাথে কথা বললাম যে আমরা কি করতে পারি, যে আপনাদেরকে বিজনেস দিতে চাই, কিন্তু মানে বাট এটা তো আসতে হবে, তারা তো একটা মানে রেভিনিউ জেনারেট করতে হবে বিজনেস থ্রুতে। তখন গিয়ে কি হলো, তখন আমরা দেখলাম যে এরা কিন্তু রান্নাও করতে পারে। তারা শুধু বেক করতে পারে, তারা কিন্তু রান্না করতে পারে। ওকে, সো ওইখান থেকে তারপরে আমরা চিন্তা করলাম আচ্ছা এদের ফুড সেল করা যায় কিনা। তখন আমরা কুকআপসের মডেল দেখলাম, তখন কুকআপস একটা ছিল, এখন কুকআপস আছে, কুকআপসের মডেল দেখলাম, বাট কুকআপসের প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করলাম যে কুকআপসের প্রবলেমগুলো টু মাচ প্রিমিয়াম। হ্যাঁ, ওয়ান অফ দ্য প্রবলেম ইজ টু মাচ প্রিমিয়াম, অনেক রকম ঝামেলা। যেটা মেজর প্রবলেম আমরা পাইলাম, এটা এভরিডে বিজনেস না। মানে আমি গ্যারান্টিড কাউকে যে আমি আপনাকে এই মাসে আপনাকে এত টাকার ব্যবসা দিব এরকম না। কেউ হয়তো খুব ভালো বিরিয়ানি রান্না করতেছে, কারো বিরিয়ানি ক্রেভিং হলো, অর্ডার করতেছে, বাট কখন অর্ডার আসবে, কবে অর্ডার আসবে, আদৌ এটা অ্যাভেলেবল আছে কিনা, হ্যাঁ খুব ঝামেলা একটা। বাট আমরা তারপরে ক্লিক করলো যে অফিসে কিন্তু প্রতিদিন মানুষ যাচ্ছে এবং তাদের কিন্তু লাঞ্চ লাগে, এবং টিপিক্যালি মোস্ট অফ দ্য অফিসে খুব বাজে টাইপের একটা লাঞ্চ লোকজন একটা হলুদ বক্সে করে যায়, বাধ্য হয়ে খায় প্লাস্টিকের। আমি বলতেছি না যে আমরা অ্যামেজিং কিছু করছি, সেটা বলতেছি না, বাট লাইক কিছু তো আপগ্রেডেশন হয়েছে, আমরা কাজ করতেছি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে 6 মাসের আগে আমরা 6 মাসে মানে এখন আমরা অনেক তফাৎ। সো মিনিং আমরা এভরিডে ড্রাস্টিক্যালি কাজ করে করে ইমপ্রুভ করতেছি, ভুল থেকে শিখতেছি। সো ওই জায়গাটাতে তারপরে কি হলো, যাচ্ছে ঠিক আছে এই কিচেনগুলোতে আমরা যদি রান্না করতে পারি অফিসের লাঞ্চ 20 জন 25 জন 30 জন 40 জন, সে কিন্তু এভরিডে একটা বিজনেস পাচ্ছে। একটা অফিস কিন্তু একটা মাসে 22 দিন অপারেট হয় মিনিমাম, যদি আমি ফ্রাইডে স্যাটারডে ছেড়েও দিই, তার মানে 22 দিন তাকে আমি গ্যারান্টিড বিজনেস দিতে পারতেছি। এবং যদি মডেলটা এমনভাবে বিল্ড করা যায় যে আমি তাকে একটা সার্টেন টাইমের মধ্যে অর্ডারটা দিব, এমন না যে সকালবেলা গিয়ে বললাম যে আপনি সকালবেলা আপনি এখন আমাকে 50 জনের এটা রান্না করে দেন, ইটস নট লাইক দ্যাট। আমার তাকে ইনভেন্টরি হোল্ড করতে পারি, কিন্তু অনেকগুলো মেকানিজম আছে ব্যবসাটার মধ্যে। সো আমরা কি করলাম যে না 9টার মধ্যে রাতের মধ্যে অর্ডার হতে হবে, তাহলে আমরা রাতেই জানাতে পারতেছি কালকে আপনি এতগুলো রান্না করবেন। সো সেইখান থেকে কিন্তু বিজনেস টার্ন করে অফিস লাঞ্চে শিফট হয়, এবং আলহামদুলিল্লাহ এটা এখন স্কেল করতেছে, দারুণ স্কেল করতেছে। মানে প্রথম যখন তুমি মানে প্রথম কয়জনকে নিয়ে তুমি এই প্রথম দিনে কয়জনকে লাঞ্চ প্রোভাইড করছো? আমরা মনে ডে 1 মাত্র 10টা বক্স স্টক করছিলাম, যদি ভুল না থাকে। মানে কয়েকদিন আগে আমরা এটা গল্প করতেছিলাম যে আচ্ছা প্রথম মানে হুট করে একজন বললো যে আমাদের 1 বছর হয়ে গেছে সার্ভিস স্টার্ট করা। তাই বললাম 1 বছর হয়ে গেছে? বলছে হ্যাঁ ভাই, ওই যে খেয়াল আছে আমরা ওই দিন এই মানে তার স্টোরিতে দেখাচ্ছে যে আমরা ওই দিন 10টা বক্স এরকম
প্রথম দিন ছিল পেপার বক্স, আচ্ছা। 10টা পেপার বক্স একজন ডেলিভারি ম্যানকে দিচ্ছি, তো ওই ছবিটা দেখে যে বলছে ভাই 1 বছর হয়েছে, মানে আমাদের কাছে টাইম স্ট্যাম্প নাই যে আমরা আসলে কবে স্টার্ট করছিলাম। ধরো এই সংখ্যাটা 1000 কবে হইলো? 1000 হিট করছি বোধহয় আমরা ফেব্রুয়ারির দিকে, মানে সেটা কয় মাস পর? 4 মাস। তো মার্কেটিং ছাড়া ধরো এটা কেন হিট করছো? যেটা বললা যে তুমি কমিউনিটি টাইপের একটা বিজনেস করার ট্রাই করছো, হয়তো রেফারেল মার্কেটিংটা বেশি কাজে লাগছে, অন্য কোনো কিছু কি করছো? আমরা প্রথম থেকেই যেমন শুরুর সময় বলেছি যে এই বিজনেসের সাথে যে আমি ইনভলভ, এটা আসলে অনেকেই জানে না, এখনো জানে না, মানে আমি খুব রিসেন্টলি এটা নিয়ে পাবলিকলি কথা বলতেছি। তো প্রথম থেকেই অবজেক্টিভ ছিল যে বিজনেসটা এমনভাবে বিল্ড করা যে কোনো ফেসের উপর যেন বিজনেসটা না দাঁড়ায় থাকে, একজন পার্সনের উপরে দাঁড়ায় আছে, উনি আছে জন্যই আমি এই বিজনেস সাপোর্ট করতেছি, উনি নাই দেখে করবো না, ব্যাপারটা এরকম না। বিজনেসটা বিল্ড করাই হয়েছে যে কোনো ফেস দরকার নেই, প্রোডাক্ট সার্ভিস নিজেই চলুক। আমরা ইনিশিয়ালি কিন্তু যেটা করছিলাম যে আমরা গ্রুপগুলো থেকে, আচ্ছা আপনাদের অফিসে কি কারো লাঞ্চ লাগবে কিনা, মানে আমাদের তো গ্রুপগুলো ছিল এক্সিস্টিং কাস্টমারদের জিজ্ঞেস করছে আপনাদের কি লাঞ্চ দিতে পারি কিনা, বলছে আপনি কি লাঞ্চ দিচ্ছেন? হ্যাঁ আমরা এখন অফিসে লাঞ্চ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখা গেছে টিমে 1 জন খাচ্ছে, টিমে 2 জন খাচ্ছে, আমরা কিন্তু প্রথম থেকে এরকম সিঙ্গেল সার্ভ করি, এখনো কিন্তু সিঙ্গেল সার্ভ করি। অনেক লাঞ্চ প্রোভাইডারই কিন্তু বলে যে সিঙ্গেল সার্ভ করি, 10টা লাগবে বা 20টা লাগবে, মানে কেউই এরকম সিঙ্গেল সার্ভ করে না। আপনি ফুড পান্ডায় অর্ডার করে খেতে হবে তাহলে আপনি একটা পাবেন, বাট এরকম সিঙ্গেল সার্ভ লাঞ্চ ড্রপ করে এরকম সার্ভিস আসলে আমি এখন পর্যন্ত ইনফ্যাক্ট পাই নাই। করলে হয়তো বা কেউ রিলেশনশিপের কারণে করে, কিন্তু পাবলিক অফারিং নাই যে হ্যাঁ আপনি আসবেন ওয়েবসাইটে একদিন খাবেন, কোনো কমিটমেন্টের দরকার নেই, একদিন অর্ডার করবেন খাবেন শেষ। সো ওই জায়গাটা কিন্তু আমরা শুরু থেকেই করছিলাম যে আমরা অনেক টাকা মার্কেটিং স্পেন্ড করবো না, আমরা একটা অফিসে দিব, খাবার যাবে, একজনকে পাঠালাম, সে খাচ্ছে, তারটা দেখে আচ্ছা এই কোথা থেকে খাবার আনলেন, খাবার তো দেখতে ভালোই লাগে, খাইতেও তো ভালো, কে দিচ্ছে? দেন আচ্ছা ঠিক আছে, ও না এই যে এদেরকে হোয়াটসঅ্যাপে বললেই বা ফেসবুকে বললে এরা খাবার দেয়। দেন ওখান থেকেই কিন্তু অর্ডারগুলো টার্ন হয়েছে। প্রথমে এরকম ইন্ডিভিজুয়াল খেতে খেতে দেখা গেছে একসময় অ্যাডমিনের চোখে পড়ে গেছে, বা দেখা গেছে সিনিয়র কারো চোখে, এই আপনারা খাচ্ছেন কোথা থেকে খাবার খাচ্ছেন? ভাইয়া বা স্যার ওখান থেকে খাচ্ছি, হোম ফিশিংতে খাবার আসতেছে, ওরা কারা? দেখা গেছে তারপর আমরা অ্যাডমিন থেকে কল পাচ্ছি, এইচআর থেকে কল পাচ্ছি, আচ্ছা ঠিক আছে আমাদের অফিসের স্টাফদের জন্য খাবার লাগবে। আমরা কিন্তু B2Bটা ডেডিকেটেড উইং ওপেন করছি আরো বোধহয় 3-4 মাস পরে। আমরা ইন্ডিভিজুয়াল সার্ভিং করছি 5-6 মাস, হ্যাঁ গ্রুপে 3 জন খাচ্ছে 5 জন খাচ্ছে, বাট একদম কর্পোরেট শুরু করছে আর অনেক পরে, যে B2B টার্গেট করে বিজনেস করা। ওকে, কারণ এই বিজনেস তো B2B সব, বেসিক্যালি তো B2B বিজনেস। তোমাদের তো ধরো সবকিছু অ্যাডভান্স পে করতে হয়, আমাদের সব অ্যাডভান্স পে করতে, মানে আমি যদি কালকে লাঞ্চ করতে চাই তাহলে আমার আজকে রাত 9টার ভিতরে পে করতে হবে তোমাকে। আমি টাকাটা নিয়ে তারপর চিন্তা করব খাবার পাঠাবো। এখন ব্যাপারটা হচ্ছে ধরো যেখানে মার্কেটটা কম্পিটিশন ধরো জেতার জন্য ম্যাক্সিমাম ফুড টেক গুলো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্ট দেয়, মানে এখন খাওয়া পরে দাও, দিও না, এই টাইপের ব্যবসা চলে যায়, খুশি হয়ে যা দাও, সেখানে তুমি ধরো এরকম একটা স্পর্ধা দেখাইলা, স্পর্ধাই বললাম স্পর্ধাই বললাম এই কারণে যে এটা তো আসলে খুব একদমই ধরো একটা ডিফারেন্ট চিন্তা, যে আমাকে আগের দিন রাতে 9টার মধ্যে জানাইতে হবে, শুধু জানাইতে হবে তা না, আমাকে টাকাও দিতে হবে, এবং সেটা কাস্টমার দিতে এখন সংখ্যাটা অতিরিক্ত পরিমাণ বেশি। এখন না হয় দিচ্ছে, মানুষ তোমাকে জানে, তোমার সার্ভিস সম্পর্কে কনফিডেন্ট, বা সে জানে যে এই ভদ্রলোক আছে, এক্সিস্ট করে পৃথিবীতে। কিন্তু ধরো প্রথম দিক থেকে কি তোমরা এরকম অ্যাডভান্সে টাকা নিতা? ডে 1 থেকে আমরা অ্যাডভান্স টাকা নিতাম, কেন? তখন আমাদের কোনো মানে এই স্পর্ধাটা করতে গেছে, এটার কারণ আছে। আমরা যখন এটা করার প্ল্যান করছি তখন তো আমাদের অনেক কিছু কথা বলতে হয়েছে যে পুরো ক্যাটারিং ওয়ার্ল্ডটা কিভাবে ইভলভ করে, কারণ আমি তো এই ফুডের লোক না, অ্যাটলিস্ট এই কুক ফুড করি নাই কখনোই। সো আমার কিন্তু এটা আমার জন্য একটা আননোন টেরিটরি, আমি নিজের এই বিজনেস করতে আসছি তাও একটা আননোন টেরিটরি, ক্যারিয়ারের একটা উপহার, সারা ক্যারিয়ারে এরকম করছে, সো মানে বিজনেস করতে আসছি ওইটাও একটা আননোন টেরিটরি। তো মজা যেটা হয়েছে যে আমরা যখন এইটাকে এক্সপ্লোর করা শুরু করলাম তখন কি কিন্তু আমরা রিয়েলাইজ করলাম যে এই বিজনেসটা ঠিক আছে, ইটস এভরিডে নিড, কিন্তু লোকে কিন্তু ডেইলি টাকা দেয় না, এন্ড অফ দ্য মান্থ দেয়। টিপিক্যালি বিহেভিয়ার হচ্ছে আমি সারা মাস খাবো, মাস শেষে আপনার একটা ছেলে আসবে, ওকে ওর কাছে আমি একটা টাকা অফিস থেকে হলে অফিস দিয়ে দিবে, ইন্ডিভিজুয়াল হলে 4-5 জন হলে ওরা টাকাটা দিয়ে দিবে, মানে আমি মাস শেষে গিয়ে টাকাটা পাবো। তার মানে সারা মাস আমি নিজের টাকা দিয়ে আরেকজনকে খাওয়াবো, কি সুখ। এবং তারপর তুমি অপেক্ষা করবে সে যদি কোনো সময় টাকা দেয়, এবং সে যদি দয়া পরবশে টাকাটা দেয়, এবং দয়া পরবশে, এবং তার যদি কোনোদিন মনে হয় যে না ওই দিনের খাবার কিন্তু আমার ভালো মনে হয় নাই, তাহলে তো আমার 3-4 দিনের খাবারের টাকা নেই, ঠিক আছে। সো ইভেনচুয়ালি মেইন প্রবলেমটা ছিল যে এই ব্যবসাটা করতে গেলে আমি দেখলাম যারা করে তাদের ক্যাশ ফ্লো একটা প্রবলেম থাকে, যে ক্যাশ ফ্লো নিয়ে সবসময় ক্রাইসিসে থাকে তারা, এবং খুব একটা সাস্টেনেবল মডেল না। তো আমাদের কিন্তু তখনই রিথিঙ্ক করতে হয়েছে যে আমরা যদি এই মডেলে যাই তাহলে আমাদের একটা হাইব্রিড বের করতে হবে, যেখানে আমি
মানে লোক আমাকে টাকা দিবে, আমার ক্যাশ ফ্লো প্রবলেম থাকবে না, আমি খাওয়াতে পারবো। তখন গিয়ে কিন্তু আমরা এই সাবস্ক্রিপশনের মডেলটা আসছি, এবং আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি, আমরা কিন্তু কোথাও বলি না যে অফিস লাঞ্চ প্ল্যাটফর্ম বলি না, অফিস লাঞ্চ সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম বলি। সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম যখনই সাবস্ক্রিপশন মানুষের মাথায় ঢোকে তখনই আচ্ছা সাবস্ক্রিপশন মানে তো আমার আসলে টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন মডেলটা ধরো খুবই ডিফিকাল্ট ইমপ্লিমেন্ট করা। আমি আমার নিজের বিজনেসে ট্রাই করছি এবং সাকসেসফুলি ফেল করছি, তো এই জন্য তোমাকে জিজ্ঞেস করা যে এই মডেলটা ধরো প্রথম দিন থেকে, তো আমি শিওর যে এটা যদি প্রথম থেকে সাবস্ক্রিপশন না থাকতো, যদি প্রথম থেকে অন্য রেগুলার জিনিসের মতো হতো, তাহলে হয়তো প্রথম থেকে তুমি অনেক বেশি নাম্বারে পৌঁছাতে পারতা, কিন্তু দিন শেষে হয়তো হার্ডেলটা অন্য জায়গায় তৈরি হতো। এটা ইন্টারেস্টিং। মানে তোমাদের বিজনেস যখন করতে গেলা তখন মেইন কম্পিটিশনগুলো কোথায় ফেস করলা? কি আদৌ কি কম্পিটিশন ফেস করছো নাকি মনোপলি করতেছো? না, এইটা জিনিসটা অন্যভাবে বলি। আমরা কিন্তু প্ল্যান করছি বিজনেসের ভিশন কি। বিজনেসের ভিশন হচ্ছে যে আমরা অনেক লোককে এমপ্লয় করতে চাই, মানে মানি মেকিং পার্ট অফ দ্য বিজনেস, ঠিক আছে? মানে ব্যবসা করতেছি, টাকা আসবে, সবাই ব্যবসা করতেছে টাকার জন্য, যে টাকা গ্রো করবে। বাট ইভেনচুয়ালি আমি যদি একদম বিজনেসের সিডে ফেরত যাই, বিজনেস সিড কিন্তু ছিল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, এমপ্লয়মেন্ট নষ্ট করা না। সো ইভেনচুয়ালি একটা সময় আসছে যখন, এখন কিন্তু আমরা আমাদের আরও অনেক আগে থেকে আমরা যখন বড় B2B-গুলো সার্ভ করা শুরু করছি, তখন কিন্তু আমরা শুধু হোম শেফ থেকে খাবার আসে না। ইমাজিন একটা অফিসে 100 খাবার লাগবে, একটা বাসার কিচেন থেকে 100 খাবার দেওয়া যায় না। তো আমাদের কিন্তু তখন রিথিঙ্ক করতেছে স্ট্র্যাটেজি, আচ্ছা 100 জনের খাবার যে যাচ্ছে দিব কই থেকে? 3 কিচেন 4 কিচেন থেকে খাবার দিলে 4 রকমের খাবারের টেস্ট হবে, ডেফিনেটলি ডেভিয়েশন হবে। সেম মেনু, ঠিক আছে, 4 জন রান্না করছে 4 রকম হবে, 100% তো কেউ পারবে না, যতই র মেটেরিয়াল সেম। হ্যাঁ, প্রোটিন সেম, কিন্তু রান্না তো আলাদা হয়েছে। 4টা কারি 4 জন খাইতে বসছে, 4 জন 4 রকম চিকেন কারি, মানে ফিডা হোম ফিকশনারি। তো বেসিক্যালি তখন গিয়ে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে যারা এক্সিস্টিং বিজনেস করতেছে অলরেডি, মানে ছিল যাদের কিচেন আছে, যারা খাবার নেয়, তাদের সাথে আমি পার্সোনালি কথা বলা শুরু করি, আচ্ছা ঠিক আছে, আপনাদের যে কিচেনে দেন খাবারগুলো, আপনারা যে রান্না করতেছেন অফিসে দেন, আমরা যদি বলি আমাদের জন্য রান্না করবেন কিনা। ইনিশিয়ালি সবাই আপনার জন্য রান্না করবেন, তারপরে আমরা চিন্তা করলাম যে না, ব্যাপারটা এই হয় না, লেটস মানে প্যাকেজিংটা চেঞ্জ করি, মানে ওয়ার্ডিংটা চেঞ্জ করি। তখন বললাম ধরেন ট্রিট আস অ্যান অফিস, আমাকে দেবেন কিনা? আমাকে দেবেন, হ্যাঁ দিব, আমি তো দিচ্ছি। দেন ইট বিকাম ভেরি নর্মাল। এখন তো সবাই জানে যে সে আমার কিচেন পার্টনার, বাট তখন তো আর এই অবস্থা ছিল না। তখন কিন্তু আমি বলতেছি যে ভাই আমরা একটা অফিস, আপনি আমাকে 150 খাবার 200 খাবার 500 খাবার দিতে পারবেন কিনা, কি খাবেন, এই হচ্ছে আমার মেনু, আচ্ছা ঠিক আছে দিব, একটা প্রাইস পয়েন্ট আমরা হয়তো ক্লোজ করছি। তখন কিন্তু এটা এইভাবে স্টার্ট হয়েছে। বাট প্রথম যখন 2-3টা কিচেন যখন অ্যাকচুয়ালি দে স্টার্টেড মেকিং মানি, তখন বাকিদেরকে সাইন আপ করতে খুব বেশি বেগ পাইতে হয় নাই, কারণ বাকিদেরকে অল ইউ টু ডু, ভাই আপনি আমার পুরো প্রসেস জানছেন, আমরা এইভাবে দিই, আপনি দেখতে চান যে আরেকজন করতেছে, তারা পারতেছে কিনা বা হয় কিনা, আপনি জাস্ট গো ভিজিট দেম, টক উইথ দ্য ওনার, সিম্পল। মানে একই রকম ভাবে তুমি যেমন এটা ভালো কথা বলছো, মানে যেমন নিজের কিচেন থেকে করতেছো, একই রকম ভাবে তুমি অনেকগুলো পার্টনার কিচেন আছে যাদের ক্যাপাসিটি ইউজ করতেছো। এই নাম্বারস অফ পার্টনার্স এখন কত তোমার? সাইন্ড আপ নাম্বার অনেক, অ্যাক্টিভলি কুকিং হচ্ছে প্রায় 70-এর মতো। 70 কুকিং স্টেশন থেকে তোমার এভরিডে লাঞ্চ তৈরি হচ্ছে, এভরিডে এদের কাছে খাবার 70 মাই গুডনেস। মানে এবং তারা সবাই তোমার এখান থেকে প্রফিট পাচ্ছে, প্রফিটেবল বিজনেস। কারণ তুমি তাকে ডে ওয়ান থেকে এনশিওর করে দিতে পারতেছো যে হ্যাঁ, এটা মেকানিজম খুব সহজ। আমি বলি ব্যাপারটা হচ্ছে আমরা কি করি, একটা বক্সে আমরা একটা টাকা চার্জ করি, রাইট? সো আমরা কিচেনকে র মেটেরিয়ালও দিয়ে দিই প্রসেসিং এর জন্য, যা র মেটেরিয়াল কেউ ক্রেডিট কিনে নাকি তুমি আগে টাকা নাও, র মেট না এত কারণ র মেটেরিয়াল বেসিক্যালি যদি সাইকেল চিন্তা করি, কাস্টমার আমাকে পে করতেছে, তার মানে টাকা অলরেডি বক্সে টাকা আমার কাছে আছে। আমি যখন তাকে র মেটেরিয়াল দিচ্ছি, তাকে র মেটেরিয়াল টাকাটা রিয়াক্ট করে ফেলতেছে, তাকে কিন্তু আমি পুরো বক্সের জন্য একটা প্রসেসিং চার্জ দিচ্ছি। তার জন্য অঙ্কটা খুব সহজ, 500 বক্স প্রসেস করতেছে, সে এক্স অ্যামাউন্টের টাকা প্রতি বক্সে আমার কাছে প্রসেসিং চার্জ পাচ্ছে। র মেটেরিয়াল আমার, বক্স আমার, ডেলিভারি আমার, সবকিছুই আমার। সে জাস্ট কুক করে আমাকে এই 500 বক্সে আমাকে প্যাকেট করে দিচ্ছে, দ্যাটস ইট। আমি তাকে মাসের শেষে বা সপ্তাহ শেষে তার ক্যালকুলেশন হয় যে সে এই সপ্তাহে আমাকে এতগুলো বক্স দিছে, সপ্তাহ শেষে তাকে আমি অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিচ্ছি, সিম্পল। তারাও হ্যাপি, সে দেখতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তার কাছে নেট এই মাসে কত টাকা পাচ্ছি, এত টাকা পাচ্ছি, আমার এই জন্য কয়টা লোক রাখছি, এই কয়টা লোক রাখছি, সিম্পল ম্যাথ, তার লাইফ সহজ হয়ে গেছে। ধরো ফুড পান্ডা বা আগে হাঙ্গি নেগে ছিল, বা এখন আরো 2-1টা ফুড টেক আছে, মানে তারা কোন প্রবলেমটা অ্যাড্রেস করে না যেটা তুমি আসলে অ্যাড্রেস করছো এবং তুমি অনেক ভালো করতেছো? মানে আমি তো ফুড পান্ডাতে লাঞ্চ করতে পারি, আসলে মডেলটা তো ডিফারেন্ট, মডেলটা ডিফারেন্ট। কথা আমি যদি অন্যভাবে চিন্তা করি, গুলশানে যদি আমি বসে লাঞ্চ করতে চাই আজকে, যে আমি বাংলা লাঞ্চ করবো, ফুড পান্ডায় গিয়ে খুব লিমিটেড অপশনস এবং ভয়ানক এক্সপেন্সিভ, এবং সেটা এক্সপেন্সিভ হওয়ার মাল্টিপল রিজন আছে। আমি বলতেছি না যে এক্সেসিভলি চার্জ করতেছে, অনেক রিজন আছে। একটা কমার্শিয়াল কিচেন থেকে যখন রান্না হয়,
রিয়েল এস্টেট কাছাকাছি যখন হয় গুলশানে, তখন অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, ওর স্টাফের পেরোল আছে, তো অনেকগুলো ইকুয়েশনের মধ্যে ঢুকবে। সো যদি সিম্পলি বলি, বেসিক্যালি কোথা থেকে ওইরকম আসলে একটা স্ট্যান্ডার্ড আমি লাঞ্চ আওয়ারে অর্ডার করবো, লাঞ্চ আসবে, আমি খেয়ে ফেললাম, এই জিনিসটা এটা হয় না। তারপর প্রাইস পয়েন্টও তো আছে, অ্যাফোর্ডেবল হতে হবে। ইন্টারেস্টিং প্রাইসিং ব্যাপারটা, যেমন তোমার প্রাইসিং গুলো মানে স্টার্টস ফ্রম 120। পাবলিকলি বললেও তো বিপদ, মানে বক্সও আসলে 100 টাকা থেকে স্টার্ট হয়, মানে কর্পোরেট অনেকগুলো কর্পোরেট আছে যাদের স্পেশাল, সো লাইক ওকে বক্স স্টার্টস এট 100। মানে সেটা কিভাবে পসিবল করো? মানে এখন ধরো 100 টাকা তো একটা মুরগির রান পাওয়া যায় না। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে তাহলে কিন্তু ভেজাল করো, একটু নয় ছয় করো। নয় ছয় করি না, এইটা আমাদের, আমি ব্যাপারটা খুব সহজ, এবং আমাদের পাবলিকলি আমরা এটা নিয়ে রেগুলার মাঝে মধ্যে এটা নিয়ে আমরা কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে আমরা এই ব্যবসাটা যখন করতে আসি, তখন কিন্তু আমরা দেখলাম যে কিচেনগুলা দুইটা জায়গায় কর্নার কাট করে, মানে টু বি অ্যাফোর্ডেবল এবং প্রফিটেবল। ওরা প্রোটিনে কর্নার কাট করে। কথার কথা, আমি একটা 1 কেজির রুই মাছ কিনে হয়তো বা আমি 6 পিস করতেছি, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কিচেন, একটা টিপিক্যাল কিচেন এটাকে 7টা এবং ঠেলে টুলে যদি কোনোভাবে 8টা পিস করতে পারে, 8টা করে ফেলতে পারে, তাহলে ওর কিন্তু সুখ। মানে গেমটা কিন্তু ওইখানে, প্রোটিনেই কিন্তু ম্যাক্সিমাম এক্সপেন্স। সেকেন্ড মোস্ট হচ্ছে ভেজিটেশন, যেটাই থাকে, ভেজিটেবল থাকে, যেটা থাকে ওইটা থাকে, বাট প্রোটিন কিন্তু দেখা যায় যে পুরো বক্সের 40 থেকে 50% কিন্তু প্রোটিন খেয়ে ফেলে। এখন আমরা গিয়ে দেখলাম যে, আমরা যখনই পার্টনারদের কাছে গেলাম, দেখলাম যে আমার মেনু সেম, বাট এক এক জায়গা থেকে প্রোটিন একই রকম হচ্ছে। আর আমাদের তো ওয়েবসাইটে ডিক্লেয়ার থাকে আমি কতটুকু খাবার দিব। সো দেখা যাচ্ছে এটা যদি স্ট্যান্ডার্ডাইজ প্রসেস থ্রু না হয় র ম্যাটেরিয়ালটা, তাহলে তো টাফ। সো আমরা কি করি, আমরা কিন্তু একদম কমার্শিয়াল মানে সাপ্লায়ারের কাছ থেকে চিকেন কিনি, এবং চিকেনগুলা প্রসেস হয়ে একদম রেডি টু কুক অবস্থায় আসে, মানে একদম স্পেসিফিক সাইজ কাট হয়ে আসে, ওয়েট থাকে, যে একদম জানে, ওরা একদম স্পেসিফিকলি জানে যে আমার প্রোটিন এত, র প্রোটিন আমার এত গ্রাম হইতে হবে পার পিস। সো ওরা কিন্তু আমাকে একটা চিকেন ঠিক ওই অনুযায়ী আমাকে দিচ্ছে, এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রসিডিউর এটা। এবং এই এখন হচ্ছে কি, সব কিচেনে সেম চিকেন যাচ্ছে, সব কিচেনে সেম ফিশ যাচ্ছে, সো সার্ভিংয়ে খুব বেশি গরমিল হয় না। সো এইটা কিন্তু একটা বড় গ্রিপ এই বিজনেসটায়, স্কেল, এবং ওইটাই কিন্তু স্কেল করতে পারছি আমরা। যে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে যদি আমরা ছেড়ে দিতাম, কথা বললাম, আপনি আমাকে 100 খাবার দেন, কাউকে বললাম 200 খাবার দেন, কাউকে বললাম 500 খাবার দেন, সবাই কিন্তু নিজেদের প্রক্রিয়ার জিনিসপাতি ইউজ করতো, তখন কিন্তু আমরা এটাকে এই যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারতাম না, খুব টাফ। এই জায়গাটাই সবাই কর্নার কাট করে। এখন আমাদের কি হয়, আমরা যেহেতু প্রোটিনটাতে গ্রিপ করতে পারছি, কমার্শিয়ালি কিনতেছি, অনেক মানুষের জন্য কিনতেছি, যে আমাদের বাইং প্রাইস খুব ভালো। ওকে, তুমি স্কেলের বেনিফিটটা পাচ্ছ। অ্যাবসলিউটলি। সো স্কেলের বেনিফিট পাচ্ছি, আমি একদম ফ্যাক্টরি প্রাইস পাচ্ছি। সো তখন কিন্তু আমি, যখন আমার লোকাল মার্কেটের প্রাইস হাই হোক লো হোক, আমার খুব বেশি ইম্প্যাক্ট আমার পড়ে না, খুব মিনিমাল একটা ইম্প্যাক্ট হয়। সো আমি কিন্তু ওই কোয়ালিটি প্রোটিনটা সার্ভ করতে পারতেছি। তোমার ধরো বক্স তো অনেকগুলো কালার, সো মানে তুমি নিজে তো ব্র্যান্ডিং এ কাজ করে আসছো অনেক বছর, প্রায় 2-2.5 বছর। এই যে এতগুলো কালার, এইটা গল্পটা কি? মানে মানে নর্মালি তো আমরা দেখি যে একটা ব্র্যান্ডের একটা কালার থাকে বা এরকম কিছু, এই এতগুলো কালার হওয়ার গল্পটা কি? এতগুলো কালারের গল্পটা খুব মজার আসলে। আমাদের বিজনেস সবসময় হেল্প করছে আমাদের ইউজাররা। ওকে, মানে যতটুকুই যা করছি সবসময় ইউজাররা বকা দিয়ে হলেও আমাদের ভালোর জন্যই করছে, আর ভালো হয়ে বললে তো ভালো হয়ে বলছে। সো আমরা যেটা দেখছি যে আমরা খুব চেষ্টা করছি প্রথম থেকে বিভিন্ন টাইপের মেনু করার জন্য, একটু প্রতিদিন যেন মানুষ একটা কিছু পায় যেটা খেয়ে তার ভালো লাগে। সো ওই জায়গায় কিন্তু চেষ্টাটা প্রথম দিন থেকে ছিল। এখন একটা সময় গিয়ে আমরা ইউজার সার্ভেতে গিয়ে পেলাম, আমি প্রতিদিন তাকে ডিফারেন্ট টাইপের মেনু খাওয়াচ্ছি, কিন্তু তার সামনে তার মাথায় ঢুকছে, কালকেও না এই বক্সটাই দিছিল আমারে। মানে এই ফিডব্যাক কিন্তু আমরা পাইছি। আমরা যখন না আপনাদের খাবারটা একই রকম, আমরা একই রকম, মানে আমরা তো প্রত্যেকদিন আলাদা খাবার দিচ্ছি, আপনি কেমনি একই রকম পান? ডিগ ডাউন করার পরে গিয়ে বের হলো, বক্সটা তো ভাই প্রতিদিন একই রকমই দেখতেছি, ট্রান্সপারেন্ট বক্স তো না। মানে যখনই আমার সামনে একটা বক্স আসে, আমি একই বক্স দেখতেছি, আমার ব্রেইন ইমিডিয়েটলি আমাকে নিয়ে যাচ্ছে, ওই কালকে না তুই এই বক্সটাই খাইছিস বেটা। সো তখন আমাদের কি করতেছে, আমরা বলছি ও আচ্ছা, মানে শুধু ভিতরে যে আমি মেনু চেঞ্জ করতেছি, সেটা বাইরে কিন্তু রিফ্লেকশন নাই। আমরা তারপরে গিয়ে কি করলাম, এই পুরো ট্রেন্ডটাই চেঞ্জ করে ফেললাম। আমরা একবারে দেখা যাচ্ছে লাখখানেক বক্স প্রিন্ট করতেছি, ওই এক সিরিজ প্রিন্ট হয়ে আসছে, প্রিন্ট শেষ, বক্সের ডিজাইন শেষ, সবকিছু গন, আবার নতুন প্রিন্ট আসছে, নতুন কালার, নতুন ডিজাইন। তো দেখা যাচ্ছে কন্টিনিউয়াস, আবার প্রত্যেকদিন ওই ডিফারেন্ট কালার ইউজ করতেছে। সো এটা কি ধরো পরবর্তীতে একটা সার্ভে করছো আবার, যেটাতে কিরকম ইম্প্যাক্ট পড়ছে? এখন গিয়ে আর লোক ওই জিনিসটা ভাবেই না যে প্রতিদিন একই খাবার খাচ্ছে, মানে বক্সের ভিতর চেঞ্জ হয়েছে, বাইরে চেঞ্জ হয়ে গেছে, 5 দিন 5টা কালার আলাদা আলাদা বক্স যাচ্ছে, সবকিছু মিলায় মানে একটা আমরা বেশ পাজল সিচুয়েশনে লোকে ফেলছি।
ওকে, মানে আরো কটা ব্যাপার ধরো, আহ, যখন কোনো একজন একটা ছেলে বা একটা মেয়ে প্রথম বিজনেস স্টার্ট করতে যায়, তখন মানে প্রথম এক্সাইটিং ব্যাপারগুলো তার থাকে যে লোগো, কালার, টেক, ফেন্সি যে ব্যাপারগুলো থাকে। আমার তোমার ওয়েবসাইট বা তোমার প্রোডাক্ট আমি নিজে কনজিউম করি, আমার মনে হচ্ছে তুমি ওই জায়গাটায় হয়তো বা অন্য সবার মতো কাজ করো নাই। এইটা কিভাবে কি হয়েছিল একটু বলবা? এইটা আসলে ইচ্ছা করে করি নাই, মানে একটা লোগোর পিছনে আমরা অনেক টাকা এবং অনেক সময় নষ্ট করে ফেলি না মেন ব্যবসা বাদ দিয়ে। এই যে বললাম প্রথম থেকেই যদি ট্র্যাক ব্যাক করি বিজনেসের। আচ্ছা, একটা জিনিস আরেকটু ব্যাক করে বলি, যে ব্যবসা ঠিক আছে, এটা নিজে প্রথম ব্যবসা করতেছে, ঠিক আছে, পাবলিক বিজনেস নিজের এটা ফার্স্ট, কিন্তু আরেকজন ব্যবসাটা গুছাইছে অনেক। এর আগে তো আমি 3-4টা বিজনেস আপ ফ্রম গ্রাউন্ড করছি, মানে ফ্যাক্টরি বিল করে ব্যবসা করা, একদম জিরো থেকে বিজনেস অনেক কয়েকটা করছে। যার কারণে হয়েছে কি যে আমি লোকের টাকায় লোকের ব্যবসা করে ব্যবসা করার এক্সপোজারটা পাইছি, এবং যেহেতু দেখা গেছে মোস্ট অফ দ্য কেসেস আমি ফার্স্ট টাইম, তার মানে দেখা গেছে অনেক ডিসিশন আমার নিতে হয়েছে। সো আমি কিন্তু আসলে একটা ফার্স্ট টাইম ফাউন্ডার কাগজে কলমে, কিন্তু আসলে আমি অ্যাকচুয়ালি মানে ক্যারিয়ার ট্র্যাক ব্যাক করলে আমি আসলে ফার্স্ট টাইম ফাউন্ডার না, মানে আমি আরো অনেক কয়েকটা বিজনেস করে আসছি। তো কিছু জিনিসপাতি আমি দেখছি যে লার্নিংও হতে পারে, এটা একটা যে অহেতুক একটা স্পেন্ড করলাম আমার গাট ফিলিং থেকে, যে এইটা করি, এটা করলে এটা হবে, এটা দিয়ে এটা হতে হবে, বাট ইউজার হয়তো বা চায় না। আমরা মোর অফ ইউজার ওরিয়েন্টেড। ইউজার কি বলে, ওকে, যে কনজিউম করতেছে, যে অ্যাকচুয়ালি ফাইনাল টাকাটা দিচ্ছে, তার ধারণাটা কি, তার কাছে কি ম্যাটার করে। সো তার কাছে আমি যখন দেখলাম তার কাছে কালার ম্যাটার করে, মানে সেম বক্সে তার পছন্দ হচ্ছে না, আমি কিন্তু কালার আমি হয়তো আমার পার বক্সে আরো 1 টাকা কস্ট কমাইতে পারি। মানে ইমাজিন একটা বক্স 1 লাখ প্রিন্ট করতেছি ভার্সাস একটা বক্সে 5 লাখ প্রিন্ট করতেছি, দুটো কিন্তু কস্ট সেম হবে, কিছু আরো পার ইউনিটে কিছু খরচ কমবে, রাইট? আমাদের কস্টিং আরো কমবে, অ্যাটলিস্ট 1 টাকা তুমি কমাইতেই পারবো, নেগোশিয়েট করতেই পারবো, যে এই একটা বক্স 5 লাখ প্রিন্ট করতেছি, 1 টাকা কমান। হয়তো বা সে 70-80 পয়সা বলবে, আমি 1.5 বলবো না, 1 টাকা কমাই দেন। মানে যেহেতু ক্যাশ বাইং এর ক্ষেত্রে এই বেনিফিটটা থাকে। সো ব্র্যান্ডের ক্ষেত্রেও কিন্তু তাই দাঁড়াইছে। প্রথমে যখন আমরা আসছি তখন আমরা একটা খুব সুন্দর একটা গ্রিন কালারে, যেটা আমাদের আমরা ইউজ করতাম শুরুতেই, হোম ফ্যাশনের একটা কালার টেমপ্লেট, যেটা বেকারির সাথে খুব সুন্দর মতো ব্লেন্ড করতো। আমরা কিন্তু ইভেনচুয়ালি এখন কিন্তু আর ওই ইনফ্যাক্ট ওই শেডেই নাই, এখন লোগো প্লেসমেন্ট হয়, বাট প্রতিদিন দেখাচ্ছে নতুন কালার, মানে মাসে এসে আবার ব্যাচ চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা এখন ওপেনলি বলি, যেমন এর মধ্যে আমরা একটা সিরিজ করছিলাম, একবার আমরা করলাম সবগুলো টেলকোর কালার কপি করে, সব টেলকোর কালার কপি করে একদম 100%। এবং এটা নিয়ে আমরা মজা করতাম যে গ্রামীণ ফোনরা আজকে খাবার পাঠাইছে, কারণ অনেকেই ডায়েটের খাবার খায়, আমাদের ম্যাক্সিমাম টেলকোতেই আমাদের খাবার যায়, সবারই ক্যান্টিন আছে, তারপর আমাদের খাবার অনেকেই খায়। যে কথা আজকে রবির অফিসে খাবার গেছে বাংলা লিংকের বক্সে, এটা আমাদের ঠিক আছে, রবিকে খাবার খাওয়াচ্ছে কম্পিটিটর, বাংলা লিংকের অফিসে একদিন গেছে, দেখা গেছে যে তাদের কাছে আবার রবির কালারের বক্স যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের একটা ইন্টারনাল জোক। একটা সিরিজ আমরা প্রিন্ট করছিলাম এরকম টেলকো গুলার কালার পিক করে। সো এরকম করে করে কিন্তু আমরা বলি, মানে একটা বললাম, এরকম আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা পিক করছি, যেটা আমরা পাবলিকলি বলি নাই, বাট ওই ব্র্যান্ডের লোক কিন্তু আমাদের কাছে খাবার খায়। সো ওরা যখন দেখছে তখন তো চিন্তা করছে, আচ্ছা এরা কি ইচ্ছা করে আমাদের বক্সের কালার কপি করছে কিনা। আবার দেখা যাচ্ছে সেকেন্ড ডে তো ওই কালার নাই, অন্য একটা পাচ্ছে। সো আমরা, বাট যেটা হয়েছে যে মজার, মানে পুরো আইডিয়াটাই ছিল বক্স অফ হ্যাপিনেস হইতে হবে, যে প্রত্যেকদিন খুব স্ট্রেস থাকে লোকজন, তারপর খাওয়ার সময় একটু কলিগদের সাথে বসে গল্প টল্প করে, সো বক্সটা দেখতে মজার, খুলে একটু খাইলাম, মজা করে খাইলাম, গল্প টল্প করলাম। এই হোল আইডিয়া হচ্ছে যে এটাকে একটা এন্টারটেইনমেন্টের বক্স হিসেবে ট্রিট করা। ইন্টারেস্টিং। তোমার বিজনেস স্টার্ট করার সময় মানে হোম ফ্যাশনারি ইনভেস্টমেন্ট ক্যাটারাইজ করেছে? এক্সেলারেটিং এশিয়াতে ছিল তুমি? না, এক্সেলারেটিং আমরা ইটারেটিভ থেকে আমরা রেজ করছি। ওকে, তার আগেও তো মানে অলরেডি তোমরা লাঞ্চের এই সার্ভিসটা দেওয়া শুরু করেছিলাম। এটা আমরা কাইন্ড অফ বুটস্ট্র্যাপটি করছিলাম। আমার কিন্তু আর কোনো ফাউন্ডার নেই, আমি একটা সোলো ফাউন্ডার। ইনফ্যাক্ট ইনভেস্টমেন্টও আমরা শুধু ইটারেটিভ থেকেই ইনভেস্টমেন্ট নিছি টিল ডেট। এরপরে হয়তো আরো রেজ করব ফিউচারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ইটারেটিভ রেজ। বাট ইটারেটিভ আসছে, আমার যদি খুব ভুল না হয়ে থাকে এই বছর জানুয়ারি থেকে আমরা ইটারেটিভ। বাট তার আগে থেকে তো তুমি আমরা ইটারেটিভ তো আমাদের অপারেটিং বিজনেসে ইনভেস্ট করছি। মানে তোমার কি ইনভেস্টমেন্ট দরকার ছিল? আমি তো গরিব মানুষ। মানে তুমি তো টাকা আগের দিন নিচ্ছ না, এখানে জিনিসটা বুঝতে হবে যে শুরু যখন করছি তখন তো অনেক ভলিউম ছিল, তখন কিছু ক্যাপেক্স থাকে, অনেক কিছু ইস্যুস থাকে। মানে তুমি নরমালি কি মনে করো, তোমার হোম ফ্যাশনারি যদি আর কোনো ফান্ড রেজ না করে তাহলে হোম ফ্যাশনারি কিরকম অবস্থা থাকবে? হোম ফ্যাশনারি প্রফিটেবল কোম্পানি, ক্যাশ পজিটিভ বিজনেস, কিন্তু হোম ফ্যাশনারি যদি আমরা ফান্ড রেজ না করি, আমাদের জন্য যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আমরা
স্লোলি গ্রো করব, যেটা এখনো করতেছি। আবার এরিয়া এক্সপ্যান্ড করতে এটা যদি ভেঙে বলি, এখন নতুন একটা এরিয়ায় যখনই বিজনেস এক্সপ্যান্ড করবো, আমাদের লিমিটেড এরিয়া এখন কারেন্ট ডেলিভারি করি। এটাও তো খুবই ছোট ছিল, আগে তো আমরা করতাম শুধু গুলশান বনানী পর্যন্ত ডেলিভারি করতাম, মহাখালী হচ্ছে আমতলি ওই পাশে যাইতাম না, মানে খুব পশ ছিলাম নিজেরা। এখনো পশ না, এখন কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের সামনে আসো, রাস্তা ক্রস করে আমার অফিসে আসো না, ঠিক আছে, তাও আর কি যাচ্ছি আর কি, ওই এলাকাকে আমরা ট্রিট করতেছি যে খাবার দেওয়া যাবে। তো যেটা হয়েছে যে লজিস্টিক কিন্তু একটা এক্সপেন্স, মানে আমি একটা নতুন জোন যখন এক্সপ্যান্ড করবো, আমার একটা হাব ক্রিয়েট করতে হবে, একটা মাইক্রো অফিস লাগবে যেখানে আসবে রাইডাররা। আর আমরা তো অনেক প্রসেসও ফলো করি, যে মানে রাইডাররা র্যান্ডম রাইডারদের মতো যেমন কোম্পানির মতো আসতেছে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে তা না, ওদের তো আমাদের অনেক রকম প্রসেস আছে। কারণ একটা রাইডার বান্ডেল ডেলিভারি নিয়ে যাচ্ছে, 4-5টা ড্রপ থাকে, অনেক কিছু থাকে, মানে ওই নিড এ স্পেস যেখানে তার সাথে আমরা কাজ করতে পারবো। সো জোন এক্সপ্যানশন মানেই কিন্তু আরেকটা মাইক্রো অফিস ক্রিয়েট করা, ওইখানে আবার সাবসেট অফ পিপল ক্রিয়েট করা। শুধু টেক দিয়ে কিন্তু প্রবলেম সলভ হবে না, মানে কারণ এটা হচ্ছে যে এমন তো না যে পয়েন্ট এ থেকে রাইডার পিক করলো, পয়েন্ট বি তে ড্রপ করলো। হ্যাঁ, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে ড্রপ করতেছে, বাট পয়েন্ট এ থেকে পিক করে বি সি ডি তেও ড্রপ করতেছে এট টাইমস। তার মানে কি, মানে ইট নিডস কোঅর্ডিনেশন, অনেক হিউম্যান এনগেজমেন্ট। হ্যাঁ, অনেক হিউম্যান এনগেজমেন্ট। আবার এই কিচেনগুলোতে কিন্তু আমার র মেটেরিয়াল পাঠাতে হচ্ছে। ইমাজিন, it's a complex business. It's a very complex business. It looks like যে ভাতের হোটেল, মানে আমি যদি যোগ করে বলে যে ভাত ব্যবসায়ী, বাট ব্যাপারটা তো সহজ না। সো আগের দিন রাতের বেলা অর্ডার ক্লোজ হওয়ার পরে প্রকিউরমেন্ট হচ্ছে ফ্রেশ প্রকিউরমেন্ট হওয়ার পরে, এবং খুব ইন্টারেস্টিংলি মেনুগুলো এমনভাবে সাজানো যে 2 দিনের প্রকিউরমেন্ট একসাথে করতে পারবে না, মানে এই বদবেশিটা আমরা করি যাতে ইভেন এট স্কেল, যে ঠিক আছে আজকে কথা লাউ খাওয়াইছি, কালকে মেনুতেও সামহাও একটু লাউটা ঢুকাইতে পারলে 2 দিনে লাউ কিনে ফেললাম, খুশি প্রকিউরমেন্ট। সো ওই নাই, ওই সপ্তাহে ওই সবজি আর নাই সার্ভিং। সো ইভেনচুয়ালি প্রত্যেকদিন ফ্রেশ প্রকিউর করতে আমরা কিন্তু অনেক কিছু করছি মাইক্রো ম্যানেজ, যেটা আসলে বোঝা যায় না সারফেস লেভেলে। সো এই যে প্রত্যেকদিন ফ্রেশ প্রকিউর হচ্ছে, দিস নিডস টু গো ইনটু এ হাব থেকে এটা আবার ডিস্ট্রিবিউট হয়ে তারপর এতগুলো জায়গায় যাবে। সো প্রত্যেকটা জোন এক্সপ্যানশনে কিন্তু একটা কস্ট আছে। সো এইটার জন্য কিন্তু ফান্ডরেজ করাটা ইম্পর্টেন্ট। যদি না করি, ইউ ক্যান গ্রো স্লোলি। আবার এমন হতে পারে যে কেউ একজন হয়তো বা আমাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট, আমরা ডেফিনেটলি আমরা তো করে শিখতেছি, আরো বেশি এক্সপার্টিস নিয়ে মার্কেট যদি ইন্টার করে, হয়তো বা এই মডেল রেপ্লিকেট করে আরো দ্রুত বিজনেস গ্রো করতে পারে। তো এই জন্য আমরা কিন্তু ফান্ড রেজ করতে চাই। ওকে, ধরো তোমার এখন ট্রাকশন কেমন? তুমি এখন প্রতিদিন কত অর্ডার দিচ্ছ? আমরা এখন ক্লোজ টু 8000 ড্রপ করি, অ্যারাউন্ড 8000। তোমার এখন ধরো ফুল টাইম পার্ট টাইম মিলে তোমার কলিগ বা সাপোর্ট স্টাফ টোটাল কতজন আছেন? এইচআর কত? আমাদের ডিরেক্ট পেরোলে আছে এই মুহূর্তে ক্লোজ টু 50 মতো এমপ্লয়ি, আর যদি ডেলিভারি পার্টনার ধরি তাহলে মোর দেন 100, মানে আরো অনেক বেশি। বাট যেহেতু তারা ফুল টাইম না, এই জন্য আমরা করি না, যদিও তাদেরকে আমরা পেরোলের মধ্যে রাখছি, টাকা দিচ্ছি, বাট কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। ওকে, মানে ফান্ডের কথাটা কেন জিজ্ঞেস করলাম, ধরো তোমার বিজনেসে গ্রোথের জন্য তোমার ফান্ডস দরকার, তুমি যেটা বললা, বাট তোমার ব্যবসা তো ফান্ড ড্রাইভেন বিজনেস না। ফান্ড ড্রাইভেন বিজনেস না, অ্যাবসলিউটলি না। তোমার যদি ফান্ড 2 দিন পরে রেইজ হয়, তোমার ব্যবসাতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, গ্রোথ তুমি যেটা অ্যাজ এক্সপেক্টেড যেভাবে চিন্তা করছো সেটা হয়তো হচ্ছে না, বাট সেটা হলেও হয়তো একটু স্লো হচ্ছে, কিন্তু এমনি অন্য কোনো সমস্যা হচ্ছে না। অন্য কোনো সমস্যা না। মানে আমি শিওর না, ধরো কয়েকটা ব্যাপার হয় আমাদের দেশে, সেটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্ট নিয়ে একটা গ্রুপ অফ পিপলের একটু পজিটিভিটি আছে, আর একটা গ্রুপ অফ পিপল এটাকে একটু নেগেটিভলি দেখার ব্যাপার আছে। এটা হয়তো পক্ষের মানে বিপক্ষে দুটোই তাদের নিজস্ব লজিক আছে। আমার পয়েন্ট হচ্ছে ধরো যে অনেক কোম্পানিগুলোই যেটা হচ্ছে তারা অনেক প্রচুর পরিমাণে ফান্ড রেজ করতে পারতেছে, তারা গ্রো করতেছে, বাট একই রকম ভাবে তারা ধরো তোমার মতো অপারেশনাল প্রফিটেবিলিটি থাকে না, তাদের অনেকেরই থাকে না, এবং সেটা হয়তো ক্ষেত্রে বিশেষে অনেক বিজনেস পসিবলও না। বাট তারা ফান্ড রেজ করতেছে, ফান্ড শেষ হয়ে যাচ্ছে। এমন আমরা শুনছি বাংলাদেশের অনেক বড় বড় স্টার্টআপ যারা হচ্ছে 6 মাস 7 মাসের স্যালারিও দেয় না স্টাফদের, পরে আবার ফান্ড রেজ করছে, বাই দ্যাট টাইম কিছু এমপ্লয় চলে গেছে, তারা কখনো বেতন পায়নি। এগুলো আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি, অনেক লেখা হয় আমাদের পরিচিত। এই ব্যাপারগুলো হওয়ার কারণ কি তোমার কি মনে হয়? মনে করো তাহলে বিজনেস আসলে হওয়ার প্রসেসটা কি, বা এরা কোন জিনিসটা করতেছে না বা করতেছে যে জিনিসটা তুমি করতেছো না, যেখানে তোমার অপারেশনাল প্রফিটেবিলিটি তুমি এনশিওর করতেছো, একই রকম ভাবে তুমি যেহেতু গ্রোথ হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট রেডিনেসটা অনেকখানি তৈরি হয়ে গেছে, তো ওনারা কি করতেছে না যেটা তুমি করতেছো, বা ওনারা যেটা করতেছে না সেটা, মানে ভাইস ভার্সা যেটা বলো। আমার কাছে এটা আমি পার্সোনালি বলবো, মানে ইটস এ পার্সোনাল ওপিনিয়ন, আমি যেভাবে দেখি ব্যাপারটা, এইটা আমার কাছে মনে হয় যে এটা ফাউন্ডারদের কি স্টেক হোল্ডারদের একটা স্ট্যান্ড, যে
কারণ বিজনেসে তো আসলে হাত পা নাই, মানুষ হলেই কিন্তু বিজনেসের হাত পা, ব্রেইন। সো ডিপেন্ড করে, আমার কাছে মনে হয় যে এটা আসলে কে কিভাবে ভাবতেছে, কে কিভাবে অপারেট করতে চাচ্ছে। আমি একটা বিজনেস প্ল্যান করলাম, যে বিজনেস প্ল্যান আমি চিন্তা করলাম যে এটা একটা হাইপার গ্রোথ বিজনেস, হাইপার বার্ন বিজনেস। মানে আমি মেন্টাল সেট আপটাই করলাম যেটা আমি গ্রো করবো প্রচুর, টাকা বার্ন করতে হবে প্রচুর। তার মানে আমার ইনভেস্টমেন্ট লাগবে, আমি গ্রো করব, ইনভেস্টমেন্ট আসবে, আরো গ্রো করবো, ইনভেস্টমেন্ট আসবে, কিন্তু এটা আমি কোথায়, হয়তো বা সার্টেন পয়েন্টে তাদের মানে একটা প্রজেকশন আছে কোন এক সময় তারা প্রফিটেবল হবে, ঠিক আছে। যেহেতু সবাই গ্লোবাল বড় বড় স্টার্ট আপ দেখে আসে যে একটা বড় সময় পর্যন্ত টাকা বার্ন করবো, তারপর একটা বিশাল টাকা হয়ে যাবে। ভার্সাস আমি জিনিসটাকে খুব লিন স্টাইলে দেখি, যে আমার অ্যাপ্রোচটা হচ্ছে ডিফারেন্ট। এই যে ইভেন ফান্ড রেজিং নিয়ে কথা বলতেছি, এখন আমরা ফান্ড রেজ করতে চাচ্ছি কেন? আমি সবসময় চিন্তা করি যে আমার এমপ্লয়িকে আমি 6 মাস পে করতে পারবো কিনা আমি যদি কোনো কাজই না করি, আমার বিজনেস পুরো মডেল ফেল করলো। কারণ আমি এই পুরো ব্যবসাটা শুরু করছি কেন? পুরো ব্যবসাটা শুরু করছি লোকে যেন অ্যাটলিস্ট ব্রেড আনাররা সাফার না করে। এইবার আমি যদি একটা বিজনেস বানাই, 20,000 50,000 লোককে এনগেজ করলাম, দেন ওয়ান ফাইন মর্নিং ক্লোজ করে দিলাম, মানে আমি যেই প্রবলেমটা থেকে বিজনেস স্টার্ট করছি যে আমি এটা চাই না মানুষের সাথে হোক, এবার আমি নিজে একটা বিজনেস বিল্ড করলাম, করার পরে আমি লোকজনকে রিস্কে ফেলে দিলাম, তাহলে এটা কেমন হলো? মানে এটা তো আসলে প্রিন্সিপাল একটা ব্রেক হয়ে যায়। মানে মানে আবার প্রিন্সিপাল তো ধরো তোমার প্রিন্সিপাল এইটা, হ্যাঁ পার্সোনাল, হ্যাঁ মানে আবার ধরো যেই ফাউন্ডাররা এই কাজগুলো করতেছেন, বাট এগুলো সবাই রেপুটেড ব্র্যান্ড, আমরা সবাই এদের নাম জানি, এবং এদের ইনভেস্টমেন্টের নিউজ যেভাবে করে আমাদের নিউজ কাভারেজে আসে, মনে হয় যে এটি একমাত্র সাফল্যের মাপকাঠি, যে এত $1 মিলিয়ন রেজ করছে। এবং তারপর আমরা আবার কিছু জানি না, আবার আমরা কিছুদিন পরে জানি, এবং এইটাতে যেটা হয়, এটা সমস্যা নেই, হয়তো তাদের বিজনেস মডেল এটা আমরা হয়তো বুঝি না আমি, বাট এটাতে যেটা হয় অনেক ইয়াং ছেলেমেয়েরা এটার প্রতি আগ্রহী হয়ে যায়। ওরা মনে করে যে ব্যাপারটা হচ্ছে এরকম, বিজনেস ব্যাপারটা হচ্ছে আমি এটা সাইনবোর্ড লাগাবো, এই যে জেমস টক ভাতের হোটেল, তারপর হচ্ছে আমি হচ্ছে এইটাকে বার্ন অ্যান্ড গ্রো করার জন্য ফান্ড রেজ করবো, আলটিমেটলি কোম্পানির গ্রোথ বা অন্য কোনো মানে গ্রোথ মানে সাস্টেনেবিলিটি দিয়ে লক্ষ্য না রেখে অন্য দিকে এটা করবো। সো এইটা করতে গিয়ে ওরা আসলে ওদের লাইফ এবং কেরিয়ার দুটো রিস্কে ফেলে দিচ্ছে। এরকম আমি অনেকগুলো ছেলেমেয়েকে চিনি, তারা হচ্ছে ধরো তুমি যেমন বের হয়ে অনেক বছর চাকরি করছো, আমি বিভিন্ন জায়গায় চাকরি করছি, তারপর আমরা স্টার্ট করছি। ওরা হয়তো আর্লি স্টেজে এটা শুরু করছে কারণ ওরা দেখছে এগুলা করে, এখন না হচ্ছে তোমার ওর ওই ক্যারিয়ার ঠিক না হচ্ছে আর এদিকে জবও করতে পারতেছ না, বিজনেস করতে পারতেছ না। মানে এটা ইট মাইট বি, ধরো এটা খুব স্মল একটা উদাহরণ হতে পারে, কিন্তু এইটাও তো একটা ব্যাপার। এই ব্যাপারটা তুমি কেমনে দেখো, মানে পুরো জিনিসটা যে এক্স্যাক্টলি বিজনেস কোনটা, আমি নামবো, ফান্ড রেজ করবো, গ্রো করবো, বার্ন করবো, এক্সিট করবো, নাকি আমি একটা জিনিস গড়বো, ফাইন্যান্সও লাগবে ব্যবসায়, সেটা যে কোনোভাবে ম্যানেজ করলাম, আমি এটা সাস্টেনেবল করবো। তুমি নর্মালি কোনটাতে ইন্টারেস্টেড থাকো? দুইটা পার্টে অ্যান্সার করি। একটা হচ্ছে প্রশ্নতেই ফার্স্ট পার্টের অ্যান্সার আছে, দুইজনকেই যেহেতু এক্সাম্পল হিসেবে টানা হয়েছে। আমরা কিন্তু একটা সময় পর্যন্ত কাজ করছি, কাজ করে শিখছি কি করলে কি হয়। অ্যাটলিস্ট আমাদের ব্রেইন কিন্তু এখন ফাংশন করে, আমাদের 10টা প্রবলেম সলভ করছি, 11 নম্বর পাজেলটা হয়তো বা 100% আমি জানি না, বাট 10টা সলভ করার কারণে ব্রেইন ইজ ট্রেন্ড ইন এ ওয়ে, এই 11 নম্বর পাজেলের 60% মনে হচ্ছে এইভাবে সলভ হয়, 40% আমার জন্য গ্রে এরিয়া, 100% গ্রে এরিয়া হওয়াটা টাফ এক্সপিরিয়েন্সের কারণে। ফ্রেশ গ্রাজুয়েট তো না, যে কিছুই করি নাই, কিছুই জানি না, আসছি মনে হয়েছে এটা করে ফেললাম। এইটা আমার মনে একটা কামস উইথ এক্সপিরিয়েন্স, যে যারা এই ধরনের কাজ করছে তাদের এতগুলো প্যারামিটার নাই। এই যে আমরা চিন্তা করতেছি বা আমি চিন্তা করতেছি যে আমার এমপ্লয়ীদের বেনিফিট থাকবে কিনা 6 মাস পরে, তো এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমার প্রতিনিয়ত চিন্তা করি, আমার জন্য আমাকে যদি বলে আমার সবচেয়ে বড় সাকসেস ফ্যাক্টর কি, 1 তারিখে আমি পেরোল ডিসবার্স করছি কিনা। 1 তারিখে যদি পেরোল ডিসবার্সমেন্ট না করি, যেদিন করতে পারবো না সেদিন আমি বুঝবো যে না, আমি অ্যাজ এ ফাউন্ডার ফেলিয়ার। ওকে, সো এটা একটা স্ট্যান্ডার্ড। তো এখন যদি কারো যদি এটা স্ট্যান্ডার্ড না থাকে, যদি মনে হয় দূর 20 তারিখে বেতন দেবো, সমস্যা কি, আমি মালিক, আমার মন চাইছে 20 তারিখে দেবো, কি করবি কর, মার্কেটে তো চাকরি নেই, তুই করস বলে টাকা দিচ্ছে। মাইন্ডসেট, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। সেকেন্ড জিনিসটা বলি, যেটা নিয়ে ফান্ড রেজ করবো, বার্ন করবো বা গ্রো করবো, এক্সিট করবো, দুইটা জিনিস বুঝতে হবে। আমাদের ইয়াং যারা, আমি নিজেকে বয়স্কই বলতেছি, চুল কয়েকটা পাকছে ইনফ্যাক্ট। সো আমাদের ইয়াং যারা, তারা কি দেখতেছে, গ্লোবাল স্টার্ট আপে দেখতেছে $1 বিলিয়ন ভ্যালুয়েশন রেজ হচ্ছে, অনেক টাকা, মিলিনিয়ার হয়ে যাইতেছে সব এমপ্লয়িরা, মানে যাতা অবস্থা, রাইট? আচ্ছা, এখন দেখার পরে আমি তো এটাই দেখতেছি, আই এম এক্সপোজ টু দিস। আমি কিন্তু আমার মার্কেট কি, আমার মার্কেটে কয়টা সাকসেস কেস স্টাডি আছে, কয়টা কি করছে, এটা নিচ্ছি না, কিন্তু ফ্যাক্টর ইন করতেছে না। আমি জানতেছি যে পুরো দুনিয়াটাই তো আমার মার্কেট, আরেকজন পারলে আমি পারবো না কেন? খুব ভালো চিন্তা, গুড।
এখন এই চিন্তাটা আমি যদি সিঙ্গাপুরে বসে করতাম, আমার একটা বিজনেস, আমি একটা জাস্ট কিছু না একটা মকআপ বানাইছি, একটা প্রেজেন্টেশন, সেটার উপরে কিন্তু সিঙ্গাপুরে একজনকে ফান্ড করতেছে। আমি বাংলাদেশে একটা মকআপ বানাবো, কোন গ্লোবাল ফান্ড আমাকে বাংলাদেশে টাকা দিবে? ওদেরকে তো দিচ্ছে। আমি এক্সাম্পল হিসাবে টানলাম, বেশি দূর গেলাম, সিঙ্গাপুর পর্যন্ত গেলাম। সিঙ্গাপুরে আমি একটা বিজনেসের টেমপ্লেট বানাবো, এই হচ্ছে বিজনেস মডেল, মোটামুটি মনে হচ্ছে ভাইবল, এই হচ্ছে আমার প্রোডাক্ট, এদেরকে আমি টার্গেট করতেছি, এদেরকে টার্গেট করে এতগুলো লোককে আমি অ্যাকোয়ার করলে আমার এই টাকা আসবে। এই মডেলের উপরে দে আর গেটিং ইনভেস্টেড। আমরা যদি মেজর এক্সিলারেটিং প্রোগ্রামগুলো দেখি, অনেকগুলা প্রত্যেকটা ব্যাচেই আমরা দেখবো যে অনেকগুলো বিজনেস এখনো অপারেট করেই না, মানে বিজনেস কোনো রকম খালি ফর্ম করছে, ফাউন্ডার বা কো-ফাউন্ডার আছে, তারা একটা কিছু ভাবছে, ভাবনার উপরে টাকা ইনভেস্ট হচ্ছে। তার মানে কি, তারা অ্যাটলিস্ট একটা ফান্ড পাচ্ছে টু এক্সপ্লোর। একটা সময় গিয়ে বার্ন আউট করুক বা হোক না হোক, দ্যাট ডিফারেন্ট, মানে অপরচুনিটি আছে। এইবার আমি যদি বাংলাদেশের কনটেক্সে ফেরত আসি, আমি একটা ব্লু প্রিন্ট নিতে আমাকে তো কেউ টাকা দিচ্ছে না। তার মানে কি, আমার এটা প্ল্যান করতে হবে, আমার এটা এক্সিকিউশন করতে হবে, একটা জায়গা পর্যন্ত নিতে হবে, তারপরে গিয়ে তারা আমাকে কনসিডার করে, আচ্ছা এই ছেলেটার উপরে টাকা দেওয়া যায়, এই বিজনেসের উপরে টাকা দেওয়া যায়। সেটা কিন্তু একটা ডিফারেন্ট। এখন আমি দেখলাম কি, আমি দেখতেছি আরে $1 বিলিয়ন ভ্যালুয়েশন, সবাই টাকা পাচ্ছে, টাকা বার্ন করতেছে, ভয়ানক লাইফস্টাইল, অদ্ভুত একটা অবস্থা। হ্যাঁ, সো এগুলা দেখে এখন আমি তো স্টার্ট আপ করবো, কিন্তু আমি ভুলে যাই যে আমি স্টার্ট আপটা কোথায় করতেছি। মানে কনটেক্সট তো পুরো আলাদা। এটা কিন্তু রিয়েলিটি। মানে তোমার কি মনে হয় যে বাংলাদেশের মার্কেট ঠিক স্টার্ট আপ না হয়ে এটা মোর অন এসএমই হওয়া উচিত, মানে মোর এসএমই ফ্রেন্ডলি রাদার দেন স্টার্ট আপ? মনে হয় সাকসেস চান্সেস বাড়বে। সেটা তো ধরো স্টার্ট আপ পুরো জিনিসটা শুরু হলো কত বছর হলো, ধরো 1 যুগ 3 যুগ, অল্প সময়। হ্যাঁ, মানে এইটার ভিতরে হয়তো সাকসেস প্যারামিটার তো ডিফারেন্ট আসলে। হ্যাঁ, মানে ওই যে ফান্ড রেজ করলে সাকসেসফুল, সেটা হলে তো আবার অন্য রকম গল্প হয়ে যাবে। সো বাট এসএমই কি কম্পারেটিভলি ইজিয়ার এখানে করা? কম্পারেটিভলি যদি স্টার্ট করার জন্য এসএমই ডেফিনেটলি ইজিয়ার, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে বড় স্কেল এক্সিকিউট, যেমন এই বিজনেসের যে ভিশন, ঠিক আছে, আমি যে এই বিজনেসে যে ভিশন স্টার্ট করছি যে আমি দেশের সবচেয়ে বড় এমপ্লয়ার হতে চাই, এবং ওই ভিশনেই কিন্তু কাজ করছে। আলটিমেটলি সিট কিন্তু ওইটাই, এভরিডে উই থিঙ্ক যে আরো কয়েকজনকে এম্পাওয়ার করা যায় কিনা, আরো লোক মানে ইনভেস্ট করা যায় কিনা। সো আমরা কিন্তু টেক নিয়ে পরে ভাবি, আমরা সবসময় চেষ্টা করি যে হিউম্যান সেন্ট্রিক সলিউশন করা যায় কিনা। যেমন এখন কিন্তু আমাকে প্রচুর বাইরের ফার্ম রিচ আউট করে, আপনাদের টেক তো অনেক দুর্বল, মানে ওদের সেলস পিচ এটা। আই এগ্রি যে আমার টেক খুবই দুর্বল, আমার টেক কিছুই না, অ্যাবসলিউটলি নাথিং। কয়েকদিন আগে দুবাই থেকে একটা ফার্ম রিচ আউট করছে, তাকে আমি জাস্ট মিটিংয়ের মধ্যে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে বলেন তো যে হোয়াট ইজ মাই টেক কস্ট মান্থলি। সে অনেকক্ষণ চিন্তা ভাবনা বললো যে আমি যা অ্যানালাইসিস করছি অ্যাটলিস্ট তুমি মাসে $2-3 স্পেন্ড করো। আমি বললাম যে আই জাস্ট স্পেন্ড $17। ও চেয়ার থেকে পুরো যাওয়ার মতো অবস্থা। তুমি কি বলো, তুমি এত টাকার বিজনেস করতে তুমি শুধু $2 দিয়ে? আমি বললাম ইয়েস, আই জাস্ট পে $17 টু এ ফার্ম যার এখানে আমার ওয়েবসাইটটা বানানো আছে, এন্ড ইটস এ সাবস্ক্রিপশন মডেল। আমি সাবস্ক্রিপশন মডেল ওয়েবসাইট বানাইছি। সো সাবস্ক্রিপশন মডেল ইটস লাইক উই জাস্ট পে দেম দ্যাট অ্যামাউন্ট $17, এন্ড এটা চলতেছে। এবং এটা আমরা একটা ই-কমার্স টেমপ্লেটের মধ্যে একটা সাবস্ক্রিপশন সাইট বানাই ফেলছি, এবং যাদের প্ল্যাটফর্মে বানাইছি ওরাও বেশ কি বলতেছে, মানে একটা সার্টেন টাইম পর্যন্ত দে কুড নট বিলিভ যে ওদের এই প্ল্যাটফর্মে আমি এটা বানাইতে পারবো। আমরা চার্জ বাড়া দিচ্ছে না যে ভাই এটা হচ্ছে না, না ওইটা বলো, মানে দে ইভেন কুড নট বিলিভ, কারণ এটা তো একটা পাবলিক অফারিং, মানে এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে গিয়ে ইউ ক্যান বিল্ড ইউর সাইট। তো এখন ওদের কথা হচ্ছে যে ভাই আপনি তো একটা যে মডেল চিন্তা করতেছেন, আমরা তো এই জন্য বানাই না, এটা আমরা মেনলি বানানো হয়েছে কেউ যদি একটা এফ কমার্সে তার একটা পেজ আছে, সে একটা ই কমার্স সাইট বানাবে, সেখানে বানাবে। আপনার মতো এত বড় একটা বিজনেস, মানে অ্যাটলিস্ট ভলিউম, এত লোক হ্যান্ডেল করতে হয়, তারা এসে আবার আপনি বলছেন সাবস্ক্রিপশন মডেল কেমনি কি। বাট আমরা কিন্তু পুরো রোড ম্যাপিংটা আমরা করছি, আমরা ইমপ্লিমেন্ট করতে বসে এই যে আমি বানাইছি, সেটা তো কাজ করে। হ্যাঁ, মানে এখন যেমন ঠিক আছে, এখন আমরা ওদেরকে অ্যাডভান্সের জন্য পয়সা দিছি ইন বিটুইন, এখন খুবই নমিনাল একদম, যে আচ্ছা ঠিক আছে আমারটা তো তোমাদের তো বাই ডিফল্ট এটা নাই, এইটা আমার বানায় দাও। বাট ওইটা কিন্তু হচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলছো। ধরো আমি 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 অনেক ইয়াং এন্টারপ্রেনারদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সো ধরো যে কোনো জিনিসই তারা আসলে সলিউশন করতে চাচ্ছে টেক দিয়ে, হুইচ ইজ ভেরি ফাইন, হইতেই পারে, এখন সময়টা হয়তো তাই। কিন্তু পৃথিবীর সব প্রবলেম তো টেক দিয়ে সলিউশন করা যায় না, এবং সেখানে টেকের পিছনে তাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে এবং যে পরিমাণ তাদের মিশন থাকে আলটিমেটলি শুধু টেকটার পিছনে, এটা কেন, মানে ফ্যান্সি বলে নাকি এমনি? আমি তো আসলে আমি একটু ব্যাকডেটেড মনে হয় তাহলে, মানে আমি নিজেকে ব্যাকডেটেডই বলি, কারণ ব্যাপারটা খুব সিম্পল। আমি যেভাবে দেখি, ইভেন আমার সাথে তো অনেকের কথা হয়, মানে অনেকেই চায় ব্যবসা করবে, স্টার্ট আপ করবে। আমি সবসময় বলি যে বাংলাদেশ, মানে আমি যেহেতু বাংলাদেশ মার্কেট নিয়ে প্রাইমারিলি কথা বলতেছি, আমি একটা জিনিস সবাইকেই বলি যে বাংলাদেশে
বেসিক প্রবলেমস কিন্তু এখন সলিউশন হয় নাই। আমি যেইটারে এক্সাম্পল হিসেবে টান দিব সেটাই প্রুফ হবে। হেলথ কেয়ার ভয়ানক ফ্র্যাজাইল অবস্থায় আছে খুবই। আমি যদি হেলথ কেয়ার এমন একটা কিছু বিল করতে পারি যে গ্রামে বসে আমার ঢাকা শহরে একটা বেস্ট ডক্টরের একটা সলিউশন পাচ্ছে, প্রেসক্রিপশন পাচ্ছে, ডায়াগনোসিস পাচ্ছে, একটা বিরাট অপরচুনিটি না? এখন হ্যাঁ, এটা কিভাবে বিল্ড করবো, কেমনে মার্কেট হবে, কে সাবস্ক্রাইব করবে, কে নেবে, দ্যাটস ডিফারেন্ট কোয়েশ্চেন। বাট সলিউশন করার কিন্তু জায়গা আছে। আমার কিন্তু এআই দরকার নেই, আমার কিন্তু এখন বেসিক এডুকেশনের দিকে যদি তাকাই, আমার ঢাকায় একটা অনেক এক্সপেন্সিভ স্কুলে একটা বাচ্চা যে এডুকেশন কোয়ালিটি পাচ্ছে, গ্রামের একটা বাচ্চা পাচ্ছে, কিন্তু দিনের শেষে কিন্তু ওই ছেলেটাও আবার এসে এই মার্কেটেই কম্পিট করতেছে। সো মিনিং কি, মানে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে বলতে পারি যে বেসিক প্রাইমারি যে সেক্টরগুলো, এখানে এখন অনেক কাজ বাকি আছে। সো স্টার্টআপগুলো এই প্রবলেমগুলো সলভ করলে কিন্তু বিগার মার্কেট, মানে এখন এটাই খাওয়ার দরকার, অনেক বড় মার্কেট। এখন আমাকে বলতে পারে ভাই এখন এর যুগ, আপনি কি বলতেছেন? আমি তো সিম্পল আমার দিয়ে এক্সাম্পল টান দিব যে ভাই আমার অফিসে লাঞ্চ দিতে হবে, অফিসে লোক আসে প্রত্যেকদিন, ও একটা স্ট্যান্ডার্ড খাবার পায় না, সেটার জন্য এখন আমি একটা স্টার্টআপ বিল্ড করছি। তো আই এম সলভিং এ ভেরি লেমেন প্রবলেম। মানে লোকজন কি এটা ভাতের হোটেল, রাইট? ইটস এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বিজনেস, ইনভেস্টাররা উইলিংলি টাকা দিতে চায়, আমি চাইলে ফান্ড রেজ করতে পারি, ইটস এ গ্রোয়িং বিজনেস, রাইট? সব কিছুতে ফিট ইন করে। এখন দেন আমি স্টার্টআপ। কিন্তু আমি যদি এটাকে নর্মাল ক্যাটারিং হিসেবে বিল্ড করতাম তাহলে তো হইতো না। কিন্তু আমি চিন্তা করছি যে ভাই প্রবলেমটা তো অনেক বড়, কয়েক লাখ লোক ডেইলি অফিসে যায়, খাবার নিয়ে ঝামেলা। এবার আমি যদি এটার আরো বড় করি, ইউনিভার্সিটিতে কতগুলো স্টুডেন্ট যাচ্ছে, ও কোয়ালিটি ফুড পাচ্ছে কিনা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে, অনেক মানে অনেকগুলো লেয়ার অফ আছে। সেটা কিন্তু সিম্পল একটা বিজনেস, রাইট? মানে নিডের জায়গা থেকে সবারই দরকার, মিউচুয়াল একটা নিড। সো এরকম করে কিন্তু অনেক নিড আছে যেগুলো এখনো ট্যাপ ইন করা হয় নাই, অ্যাটলিস্ট ম্যাস আকারে কেউ করে না। ট্রু। মানে আরেকটা জিনিস মনে পড়লো, যদি প্রশ্নগুলো হয়তো আগে দরকার ছিল, সেটা হচ্ছে যে ধরো তুমি তো খুবই সেন্সিটিভ একটা জিনিস নিয়ে কাজ করো, ফুড। মানে 30 দিনে তোমার ফুড কোয়ালিটি এনশিওর করা তো খুবই ডিফিকাল্ট, এটা তো পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস। অ্যাবসলিউটলি। এবং বছরে 365 দিনের ভিতরে একদিন দুদিন যে ঘটনা অঘটন ঘটবে না, এটা তো কেউ ছেড়ে দিতে পারে না। অ্যাবসলিউটলি পারবো না, আমরা পারি। এবং এই ফুডের ভিতরে ঘটনা ঘটলে তো মানুষের বডিতে অনেক ঘটনা ঘটে যায়, এরকম একটা মজার জিনিস। এবং মানুষ তো ছুটি নিতে হয় অফিস থেকে। হ্যাঁ, আমাদের একটা মজার জিনিস আছে, অনেকে যখন দেখা যায় যে, মানে আমি আমার সোশ্যাল থ্রেডও দেখাতে পারবো, ইনবক্সে অনেকেই আমাকে হয়তো মেসেজ করে যে ভাই আপনার খাবার তো অনেকদিন ধরে খাই, নেক্সট কোয়েশ্চেনে আস ভাই পেট কয়দিন খারাপ হয়েছে। রাইট, ইটস আ জোক বাট লাইক ইটস রিয়েলিটি। বাইরে খাবার খাচ্ছি, সুস্থ আছি, এটাই তো অনেক হয়। এখন আচ্ছা, এখানে একটা জিনিস আমরা কিন্তু করি, আমরা যখন ইভেন B2B সাইন আপও করি, ইভেন অনেকের সাথে ওয়ান অন ওয়ান যখন আমাদের সেলস টিমেটারা কথা বলে বা সোশ্যাল চ্যানেলে আসতেছে, সেলস ফানেল হয়ে কথাবার্তা বলছে, আমরা তাদেরকে নর্মালি বলি ট্রিট আস অ্যাজ লাইক নর্মাল হিউম্যান বিং, নট রোবটস। আপনার বাসায় রান্না হচ্ছে, আমার বাসায় রান্না হচ্ছে, প্রত্যেক দিন যেই রান্না করুক, আমার মা রান্না করতেছে, আমার ওয়াইফ রান্না করতেছে, অ্যাবসলিউটলি পারফেক্ট ডিশ প্রত্যেকদিন সম্ভব না, খুবই নর্মাল, রাইট? কিছু একটা কম হতে পারে, কিছু আপনি এখন এক্সপেকটেশনটাও সেটাই হতে হবে যে আমরা আমাদের বেস্ট ট্রাই প্রত্যেকদিন করি, আমাদের দিক থেকে আমরা সবসময় ক্লিয়ার থাকি, ভাই আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, হয় নাই। মানে তারপর তো কিছু মনে হয়ে যাওয়ার কথা। ওই যে তখন আমরা কি করি, খাবার যাওয়ার আগে আমরা পাবলিক পোস্ট করে দিই ফেসবুকে, আজকে হয়তো বা একটা কিচেনে ঝামেলা আছে, কিন্তু আমরা পাবলিক পোস্ট করি আজকে কিন্তু ভাতটা নরম হয়ে গেছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক পোস্ট তোমরা নিজেরাই করো, আমরা নিজেরাই করে দিই। আমরা আগেই পেন ডাউন করি, ভাই মারবেন, অস্ত্র জমা দিছি, পারলে মারেন। তারপরে মানে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, নরমাল মানে নরমাল হিউম্যান বিং সরি শুনতে পছন্দ করে, তারা চায় যে তার বলতে না হলো তুমি আগেই অ্যাকনলেজ করে ফেলি। ইন্টারেস্টিং। ওকে, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে তোমার হোম ফিকশনের শুরু হয়েছিল যে তুমি যত বেশি মানুষকে এমপ্লয়েড করতে পারো বা এনগেজ করতে পারো তোমার বিজনেসের সাথে। সো এই এমপ্লয়মেন্ট ক্রাইটেরিয়া তো খুব ডিফিকাল্ট। ধরো রাইট পিপল পাওয়া তো পৃথিবীর আরেকটা কঠিন ব্যাপার। মানে ম্যাক্সিমাম বিজনেস, ছোট বিজনেসগুলো সাফার করে হচ্ছে কিন্তু রাইট পিপল রাইট জায়গাতে না বসাতে পেরে। তোমার এই জিনিসটা তুমি কিভাবে ম্যানেজ করো? তোমার প্রায় 100 পিপলের সাথে তুমি প্রায় কাজ করো তোমার টিমে, এটা কিভাবে হয়? এইটা আমরা একটা হাইব্রিড মডেল করছি। আমরা জিনিসটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলছি। কথা একজন শেফ, সে খুব ভালো রান্না করে, আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করতেছে, আমার ওই এলাকায় আরো কিচেন দরকার, আমরা নিজেরা এক্সপ্লোর করি না, আমরা শেফকে বলি যে ফাইন্ড আউট মোর কিচেনস, ফাইন্ড আউট মোর শেফস। তখন হয় কি, একটা বেটিং হয়ে আমাদের কাছে এই ক্যান্ডিডেটগুলো আসে, অ্যাট লিস্ট একটা স্ক্রিনিং হয়ে আসে। এবং এই যারা এখন করতেছে তারা কিন্তু একটা প্রসেস থ্রু গেছে, রান্না করছে, তারা প্রসেস জানে, রান্না করতে হবে, ফুড টেস্টিং হবে, আমরা তাদেরকে সার্টেন কোয়েশ্চেন করব, তার হাইজিন কোয়েশ্চেন্স হবে, সব কিছু ফেস করার পরে কিন্তু সে আমাদের শেফ হয়। এখন সেও যখন আমরা শেফ বেট করতেছি তাদেরকে, এবং তারা কিন্তু এম্পাওয়ার্ড ফিল করে, দ্যাট ওয়াজ দ্য হোল অবজেক্টিভ।
সে চিন্তা করো আচ্ছা তার মানে আমি এখন টিম লিডার হয়ে গেছি, 5 জন শেফ আমার under রান্না করবে, আমার সুপারভিশন থাকবে, আসলে 5 জনকে আমি শিখাবো, 5 জন আমার মনিটরিং হবে। আমরা ডেফিনেটলি তাদেরকে ইনসেন্টিভাইজ করি, বাট প্রসেসটা তো সহজ করে ফেলছি। এটা এমন না যে সবাই এসে এক জায়গায় আটকে গেছে বটলনেক। এখন কোম্পানিতে একজন লোক আছে, সে হচ্ছে শেফ ওয়েট করে, সে প্রত্যেকদিন 10 জন লোক শেফে ইন্টারভিউ করতে পারে। এখন প্রত্যেকদিন আমার যে স্টেলে গ্রোথ হচ্ছে, কথা কথা আমার 100 শেফ অনবোর্ড করতে হবে, এবং তারা ন্যাশনালি, তো এই বেচারা তো মারাই যাবে। এবং কতজনকে একই জিনিস বারবার এক্সপ্লেন করবে, এটা তো সম্ভব না। আমরা কিন্তু পুরো জিনিসটা খুলে ফেলছি। শেফস তারা নতুন শেফ নিয়ে আসে, রাইডার নতুন রাইডার নিয়ে আসে। ওকে, সেটা কিন্তু এটা আমরা চেইন কমিউনিটি, সেই তুমি যে বললা কমিউনিটি সেন্ট্রিক বিজনেস, এবং সবাই কিন্তু নিজেকে একটা স্টেক হোল্ডার মনে করে। কারণ এইভাবেই অ্যাপ্রোচ করি তাদেরকে আমরা, যে ভাই খুব সিম্পল, আমরা একটা প্ল্যাটফর্ম বানাইছি, কালকে আমার যদি শেফ না থাকে আমার খাবার রান্না হবে না, কালকে যদি আমার রাইডার না থাকে আমার খাবার ডেলিভারি হবে না। আমি একা মাস্তানি করে কোনো লাভ নাই। তোমার কি ধরো এরকম হয় যেহেতু এত নাম্বারস নিয়ে কাজ করো, মানে ধরো তোমার শেফস 2-1 জন আসেনি, বা কোনো কারণে তার মুড অফ, তার আজকে একটু মনে হচ্ছে লবণ কম দিয়ে দেবো, যে আজকে বস বকা দিছে, আজকে তো বসে বকা খাওয়াইতে হবে আর কি, এরকম হয় না। আচ্ছা, এরকম ইনসিডেন্ট হয় না, অ্যাটলিস্ট এখন পর্যন্ত ব্লেসড হয় নাই। তবে যেটা হয় মাঝে মাঝে দেখা যায় যে হুট করে আমরা সকালবেলা জানতে পারি যে কোনো একটা কিচেন হয়তো ওই দিন অপারেট করতে পারতেছে না। সকালে জানতে পারো, সকালে জানতে পারি, বা রাতেও হয় অনেক সময়। একদম যে সকালবেলা 9টার সময় কেউ জানা এরকম কেসেস হয় না, বাট বললাম মানে দেখা সকাল মানে দেখা হয়তো সে রাতে মেসেজ করছে বা রাতে ফোন দিছে, বাট বেসিক্যালি যারা অন্যান্য যারা ইনভলভড তারা আর ওই সময় তাদের কিছু করার থাকে না। তখন আমরা করি কি, অর্ডারটা স্প্লিট করে, এটা যে আমরা ফেস করি না তা না, অর্ডারটা স্প্লিট করে আশেপাশে কিচেনে আমরা ডাইভার্ট করে দিই। সো দেখা গেছে যে হয়তো 100 অর্ডার ওই দিন কোলাপস করছে, হয়তো আশেপাশে 5টা কিচেনকে আমরা কাউকে 20টা, কাউকে 5টা, কাউকে 10টা। ওই সময় অ্যাটাউন্স পারে, হ্যাঁ, কারণ ও তো ধরো প্রসেস করার শুরু করে সকালে। ও আচ্ছা, ও তো সকালে অপারেট করবে, তো রান্না করবে সকালবেলা। সো দেখা যায় যে বাই দ্য টাইম জানায় ফেললে, আবার অনেকেই দেখা যায় ম্যাক্সিমাম যারা রান্না করে তারা কিন্তু তাদের বাসার জন্য এই একই রান্না করে, কিন্তু আলাদা রান্না করেন, এই খাবারই হয়তো বাসায় খাচ্ছে। সো ইভেন্চুয়ালি আসলে আমাদের সার্ভিং নাম্বার অনেক বড়, মানে নিজেরা খাচ্ছি, নিজেরা খাওয়াচ্ছি, বাসায় খাচ্ছে, সব মিলে নাম্বারটা আসলে আরো বড়। সো ওই জায়গা থেকে হয় কি যে তারা দেখা যাচ্ছে ঠিক আছে আমার বাসায় 2টা পোর্শন রাখছিলাম, আচ্ছা আমি এখান থেকে, তার ধরনের বলা যায় আমার 5টা এক্সট্রা প্ল্যান ছিল, আমি 5টা দিয়ে দিচ্ছি। ওকে, এখনো ওই স্কেলে বাড়ি খাই নেব, তবে হ্যাঁ লাখখানেক বক্স ড্রপ করলে কি হবে জানি না, তখনকারটা নিয়ে তখন ভাববো। মানে আমরা 1 স্টেপ এট এ টাইমে বিশ্বাস করি, মানে 10,000 ছুঁই নাই, 1 লাখে গিয়ে কি করবো ভাই, ওটা নিয়ে ভাববো। 10,000 হোক, 1 লাখেরটা ভাববো। ওকে, প্রোডাক্ট, তোমার প্রোডাক্ট তো খুবই কমপ্লেক্স, তোমার মেনু অনেক, প্রচুর মেনু না? মানে কয়টা এখন মাসে কয়টা মেনু করো? আমরা টিপিক্যালি চেষ্টা করি 2টা সেগমেন্ট করি, ডায়েট এবং স্ট্যান্ডার্ড। ডায়েটের ক্ষেত্রে তো নন রিপিটেটিভ, কোনোদিন রিপিট হয় না মাসের শুরুতে শেষ পর্যন্ত। স্ট্যান্ডার্ডের গিয়ে আমরা দেখা যায় চেষ্টা করি এখন পর্যন্ত 70-80% নন রিপিটেটিভ। অল্প কিছু মেনু ফ্রাইডে স্যাটারডেতে যেটা করি ওইটা রিপিটেটিভ মেনু হয়, বাট উইকডেজে হয় না। মানে তোমার এই বিজনেসগুলো ধরো এই বিজনেস তো পৃথিবীতে আগেও ছিল, হ্যাঁ, সো তোমার এখানে তো ইনোভেশন করতে হয়েছে অনেক, আদারওয়াইজ তো তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটা তো লজিক্যাল ছিল না। এই ইনোভেশনের সাইডটা একটু বলবা, মানে তুমি কিভাবে ইনিশিয়েট, মানে এটা ইনোভেশনে কাজ করলা, বা তোমার টিম কিভাবে কাজ করে? একটা জিনিস মাথায় নিতে হবে, লাঞ্চের পুরো বিজনেসটা কিন্তু 90 মিনিটের ব্যবসা। 90 মিনিটের ব্যবসা মানে বুঝিনি, মানে তুমি কি ডেলিভারি টাইম বলছো? যদি চিন্তা করি যে পুরো ব্যবসাটা, যতই কথা বলি রাতে 9টায় ক্লোজ করে ফেলতেছি, প্রকিউরমেন্ট হচ্ছে, একটা সার্টেন টাইমে কিচেন স্টার্ট হচ্ছে, প্রসেস হচ্ছে, ইটস এ 90 মিনিট বিজনেস। কেন আমরা ডেলিভারি টাইম ধরি কয়টায়? 11:45 থেকে 1:15। এই গ্যাপের বাইরে আগে পরে ডেলিভারি হলে হয় ধরি খুব আর্লি ডেলিভারি হয়েছে, আর নাহলে খুব লেট ডেলিভারি হয়েছে। টিপিক্যালি আমরা লাঞ্চ করি কয়টায়? 1টা থেকে 2টার মধ্যে, 1টা থেকে 2টার মধ্যে, রাইট? এখন আমি যদি 2:30টায় কাউকে লাঞ্চ ড্রপ করি, কেউ খাবার নেবে আমার, আমি কিন্তু যত প্রিপারেশন নেই, ইটস এ 90 মিনিট বিজনেস। আমার কিন্তু এই যে ইনোভেশনের কথায় যদি বলি, আমার কিন্তু সব কিছু ইনোভেট করতে হয় এই 90 মিনিটের প্রিপারেশনের জন্য। ওকে, যে এই 90 মিনিটই আমার ব্যবসা হবে, আমি 2টার সময় কাউকে লাঞ্চ দিতে পারবো না। দিলেও সে আমাকে ভদ্র হইলে ভদ্র, আর অভদ্র হইলে তো বাংলা গালি, বাংলা হোটেল। তোমার বিজনেসে তাহলে তুমি বলতেছো কি মেইন ইউএসপি বা যেটাই বলি সেটা হচ্ছে এই অন টাইমে তোমার ফুড ডেলিভারিটা? ফুড ডেলিভারিটা এখানে কিন্তু ডেলিভারির ব্যাপারটা ধরলে ভুল হবে। মানে এই 90 মিনিট সাকসেসফুলি, মানে এই 90 মিনিট হচ্ছে আমার ক্রিজে ব্যাট করার সময়। ওকে, সো এই 90 মিনিট সাকসেসফুলি ক্রিজে খেলার জন্য সবগুলো ইনোভেশন কিন্তু আমাদের করতে হয়। সেইটা অর্ডার সিস্টেম থেকে শুরু করে লজিস্টিক প্ল্যানিং, প্রকিউরমেন্ট প্ল্যানিং, কুকিংয়ের প্ল্যানিং হবে, প্রত্যেকদিন ডিফারেন্ট মেনু হচ্ছে, প্যাকেজিং নিয়ে গল্প করলাম আমরা। সো অনেকগুলো জিনিসপাতি কিন্তু এর মধ্যে ঢুকছে। তার মানে আবার এমন কিন্তু পারতেছি না যে সকালে 8টার সময় রান্না বান্না করে প্যাকেট করে রাখলাম 9টা 10টার মধ্যে, তারপরে এটা 12টার সময় খাবার পাঠালাম।
আমরা কিন্তু আজকেও এই শোর আগে কিন্তু আমরা খাইছি, খাবার কিন্তু ডিসেন্ট অ্যামাউন্ট গরম ছিল, মানে ধোঁয়া উঠতেছে না, বাট ঠিক আছে, এবং আমরা খাইছি অনেক ফ্রেশ খাবার, হ্যাঁ ফ্রেশ খাবার ছিল, এবং আমরা লেট লাঞ্চ করছি 2:30টায়। তার মানে কি, তার মানে ডেফিনেটলি এমন একটা সময় এটা কুক হয়েছে এবং প্যাক হয়েছে যে এটা 2:30টা পর্যন্ত এটা গরম ছিল খাবারটা। তার মানে এটা কিন্তু খুব ক্লোজ একটা সময়ে কিন্তু রান্নাটা হয়ে শেষ হয়েছে এবং প্যাকড হয়েছে। তো তার মানে কি, এই যে আমি জিনিসটা করতেছি, তার মানে খুব অল্প সময়ের মধ্যে আমার এই হাজার হাজার প্যাকিং করতে হচ্ছে, এবং প্যাকিংটাও কিন্তু খুব কমপ্লেক্স। জিপ লকে প্যাকেট হয়, ফয়েল বক্সে প্যাকেট হচ্ছে, আবার ওটার একটা ভিতরে আর একটা বক্সে যাচ্ছে। সো অনেকগুলা জিনিস কিন্তু আমাদের কোঅর্ডিনেট করতে, এবং এই পুরো জিনিসটা পুল অফ করতে আমরা কিছু নলেজ আরএমজি থেকে হায়ার করছি, স্পেশালি প্যাকিং এরটা। এটা একটু বলবো প্যাকিং এর গল্পটা। প্যাকিং এরটা আমরা যেটা করি, যেমন প্যাকিং এর ব্যাপারটা হচ্ছে যে আমরা প্ল্যান করি যে খাবার একটা সার্টেন টেম্পারেচার ডাউন করে এইটাকে প্যাক করে পাঠাবো, যেন কিচেন থেকে ডেলিভারির ডিস্টেন্স হচ্ছে 15 থেকে 20 মিনিটের বেশি যেন না হয়। আচ্ছা, এইভাবে আমরা কিচেনগুলো প্ল্যান করি মোস্টলি। তো ওইখানেও কিন্তু একটা ব্যাপার আছে যে আমি খাবার দিচ্ছি, কিচেনটা কত দূরে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। অনেক ফ্যাক্টর, মানে আসলে এগুলো নিয়ে কথা বললে ইটস লাইক মাইন্ড ম্যাপিং করতে হয়, বিশাল ম্যাপ, কমপ্লেক্স ম্যাপ হয়ে যাবে। বাট কথার প্রসঙ্গ যেগুলো আসছে সেগুলো বলতেছে যে ইনোভেশনের কথা বলছেন, তার মানে কিচেন কত দূরে একটা ড্রপ পয়েন্ট থেকে, এটা একটা ইস্যু। তারপরে হচ্ছে যে আমি কখন রান্না শেষ করব, কখন প্যাকেট করব, কখন ডেলিভারি করব, এবং সব কিছু ক্লকড। এখন প্যাকিংয়ে যদি আসি, তার মানে কি, আমি অনেক আগে প্যাকেট করতে পারতেছি না, তার মানে আমার ডেলিভারির 15-20 মিনিট আগে এটাকে প্যাক করতে হচ্ছে, এবং কয়েক হাজার প্যাকেট করতে হচ্ছে, কয়েকশো প্যাকেট করতে হচ্ছে একটা কিচেনের খুবই ক্লোজ প্রক্সিমিটি টাইমের মধ্যে। দেখা যাচ্ছে হাফ অ্যান আওয়ারের মধ্যে সে 500 প্যাকেট, 700 প্যাকেট, 800 প্যাকেট করে। এই মেকানিজমটা কিভাবে করো? এই মেকানিজমটা যেটা আমরা করি, যে আরএমজি থেকে বলতেছেন, আমরা এটাতে লাইন প্রোডাকশন মেথডে করি। কথার কথা, বক্সটা প্রথমে একটা এমটি বক্স, এমটি বক্সে একটা মাইক্রোমিটার উপর রেখে রাইস দিল, এবং সে পাস করে দিল পরের জনকে। সে এর মধ্যে হয়তো কারি দিল, পাস করে দিল, পরের বান্দা আরেকটা কারি দিল, পরের বান্দা প্রোটিন দিল, পরের বান্দা হয়তো বা একটা ভেজিটেবল আছে, বা ভর্তা আছে, একটা সালাদ আছে, ক্যান্ডি আছে। এর পরের বান্দা দেখা যাচ্ছে সে গিয়ে আবার পরের পার্সন সে এটা ঢাকনা লাগাচ্ছে, সে কিন্তু আর কিছুই করতে না, সে জাস্ট বক্সে ঢাকনা লাগা পাস করে দিচ্ছে। আরেকজন দেখলে দেখা যাবে এটা টেপ আছে, সো টেপ লাগাচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেকগুলো মার্কিং থাকে বক্সের উপরে, কোনটা চিকেন, কোনটা ডায়েট, কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা ফিশ, দেখা যাচ্ছে কেউ একজন মার্কিং করতেছে। তার মানে কি, অনেকগুলা লোক কন্টিনিউয়াসলি একদম খুব অল্প একটা সময়ের মধ্যে এটা প্যাকেট করে ফেলতেছে। একটা বক্স প্যাকেট করতে ধরো খালি প্যাকেট থেকে একদম 13 সেকেন্ড, পুরোটা প্যাকেট 13 সেকেন্ড। শিট, কোশ্চেন শেষ করার আগে আমি জানি যে ভয় ক্লক হচ্ছে 13 সেকেন্ড। 13 সেকেন্ড হাড়ি থেকে ভাত ওঠা থেকে এটা টেপ হওয়া পর্যন্ত 13 সেকেন্ড। মাই গুডনেস, এই জিনিস তুমি ট্রেন্ড আপ কিভাবে করছো? এইটা কিন্তু আমরা প্রথম থেকে স্পিড আপ করে নিয়েছি। এখন 13 সেকেন্ড বলতেছে, এটা কিন্তু শুরুতে 13 সেকেন্ড ছিল না। ওকে, এটা ক্লোজ টু 30 সেকেন্ডের উপরে ছিল, মানে 37-38 এর মতো ছিল একটা, 1/3 নামাই নিয়ে আসছো। এটা কিন্তু এখন 1/3 নামাইছে, এবং আমরা কিন্তু এইম করতেছি যে আমরা ফার্দার ফাইন টিউন করতে করতে ক্যান উই ডু 10 সেকেন্ডস। মানে প্যাকিং লাইনে যখন প্যাকিং হচ্ছে, কেউ যদি দাঁড়ায়, তার মানে ওটা ঝড় উঠছে, এবং এই ঝড়টা খুব অল্প সময়, আধা ঘন্টা, 40 মিনিট, 45 সেকেন্ড, শেষ, পুরা চিল্ড, আর কোনো খবরই নেই, কিরে ভাই এত খাবার ছিল, কই গেল, এভরিথিং বক্সড, রেডি টু ডিসপ্যাচ, রাইডার আসতেছে, বক্স ব্যাগে ঢুকাচ্ছে, ইনসুলেট ব্যাগে নিয়ে চলে যাচ্ছে, শেষ। তো ইনোভেশন বললে কিন্তু এই যে একটা ফ্যাক্টর নিয়ে কথা বলা যাবে, অনেক ইনোভেশন করতে হয়েছে এই জিনিসটা পুল অফ করতে। সো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ধার করছি আমরা। ধরো ফাউন্ডারদের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আছে বা ট্রাইটস আছে, আমরা যদি বলি, ধরো কেউ আছে হচ্ছে যে ডেলিগেট করতে পছন্দ করে, আবার কেউ হচ্ছে যে প্রতিটা জিনিস হচ্ছে তার নখদর্পণে থাকতে হবে, তার কনসেন্ট নিয়ে পরের স্টেপে যাবে না, এরকম ব্যাপার থাকে। তুমি নর্মালি কোন প্যাটার্নের ফাউন্ডার? আমি ফাঁকিবাজ। ফাঁকিবাজ হলে তুমি এত বড় জিনিস বানাতে পারতা না। আমি টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমার খুব ফাঁকিবাজ টাইপের। আমি ক্লাসেও ফাঁকি দিছি সারা জীবন, ছোটবেলা থেকে বড়বেলায়, ঠিক আছে। এক সময় ক্লাসমেট ছিলাম, গ্রেড কোনো সময় ভালো ছিল না। আমি ফাঁকিবাজ হওয়ার একটা ভালো মানে আছে, মানে সুবিধা হয়েছে আমার। আমি কি করি, আমি সব সময় খুঁজে বাইর করি যে এটা সবচেয়ে মানে ভালোভাবে ফাঁকি দেওয়া যাবে কেমনে, কিন্তু কেউ ধরতে পারবে না। তার মানে আমি প্রসেসটা প্রথমে এমনভাবে চিন্তা করি যে এই প্রসেসটা এমনভাবে করব, এটার কিছু করা লাগবে না, কিন্তু ওই পর্যন্ত আমি ভাবি ঠিকঠাক মতো, ভাবার পরে ইমপ্লিমেন্ট করতে দেই, ইমপ্লিমেন্ট করার পরে যা যা ফাইন টিউনিং করার করে ফেলি, দেন এটা একটা অটো পাইলট মোড। মানে আমি ফুল ফাঁকিবাজ, এখন আমার দরকার নেই। মানে তুমি হচ্ছে যতদিন থাকতে হয় পুরো জিনিসটাকে ফাইন টিউন করার জন্য, ততদিন তুমি ফুললি কন্ট্রোলে থাকো, পরে আস্তে তুমি ডেলিগেট করো লার্নিং মডেলে। মানে আমার আর তোমার ক্যারিয়ারটা অনেকটা একরকম। আমরা দীর্ঘদিন চাকরি বাকরি করছি, তারপরে হচ্ছে আমরা নিজেদের বিজনেস স্টার্ট করছি।
যেটা আমরা কথার মাঝেই বললাম যে অনেকে আছেন যারা কিনা হচ্ছে খুব আর্লি লাইফেই হচ্ছে তোমার বিজনেস থেকে শুরু করছেন, তাদের স্ট্রাগলটা ডেফিনেটলি ডিফারেন্ট। নর্মালি তুমি কি সাজেস্ট করো, ধরো তোমার কাছে যদি কেউ আসে মানে জানতে চায় যে আমি আসলে বিজনেস স্টার্ট করার রাইট টাইম কোনটা, বা আমি কোন বয়সে এটা শুরু করব, আমি কি আগে চাকরি করে কিছুদিন তারপর করব, নাকি আমি একদম জিরো থেকে শুরু করব? প্রথম কথা হচ্ছে আমি আসলে নিজেকে এই জায়গায় মনেই করি না যে আমি এখন এই ব্যাপারে কথা বলতে পারি। না না, তুমি আমি শিওর মানে তুমি বলতে পারো কি পারো না সেটা ধরো তোমার তো একটা পারসেপশন আছে, পারসেপশনে জানতে চাচ্ছি। পারসেপশনটা হচ্ছে খুব সিম্পল, আমি আমারটাই রেপ্লিকেট করতে বলি যে অ্যাটলিস্ট ঠিক আছে আমি কথা অলমোস্ট এক যুগ কাজ করছি, বাট যেহেতু আমার যেটা হয়েছে যে আমি সব কিছু নিয়ে কাজ করছি, অপারেশন করছি, মার্কেটিং করছি, সেলস করছি, সবই করছি মোটামুটি, মানে প্রোডাকশন পর্যন্ত, এফএমসিজি প্রোডাকশন ফ্যাক্টরি বিল্ড করা থেকে শুরু সবই করছি। তা আমার মতে এত ক্যাচালের দরকার নেই, বাট একটা যদি আমার যদি প্ল্যান থাকে, যেমন আমরা কিন্তু ইন্টার্ন নেই, তবে আমরা ইন্টার্ন নেই স্পেসিফিক ইন্টার্ন, যে ইন্টার্নদের ফিউচার প্ল্যান হচ্ছে সে নিজে একটা বিজনেস করতে চায়। বাহ। আমি কিন্তু এবং ইন্টার্ন হায়ারে আমি একদম অ্যাবসলিউটলি নিজে থাকি, আচ্ছা, ফার্স্ট হায়ারে, এবং অ্যাবসলিউটলি গ্রিল করি যে তোমার ফিউচার প্ল্যান কি। হ্যাঁ, 3 বছর 4 বছর 5 বছর পরে টু বি ইনটু এ সার্টেন বিজনেস, আমি নিজের একটা এম্পায়ার বিল্ড করব না। হ্যাঁ, ইউ আর গুড ফিট, তুমি এখানে আসো, প্রসেস শেখো, মানে ইটস লাইক অ্যানাদার ইনস্টিটিউশন, মানে তুমি পড়াশোনা শেষ করছো, এটা তোমার আরেকটা ইনস্টিটিউশন। ঠিক আছে, আমি কিন্তু খুঁজে ওইভাবে পিক করি যেগুলার ফিউচার প্ল্যান আছে, এবং আমাদের যেই কয়টা এক্স ইন্টার্ন বের হয়ে গেছে কাজ করছে আমাদের সাথে, ওদের কিন্তু সবগুলা এই সেম হায়ার, কাউকে কিন্তু আমি ফাংশনের জন্য হায়ার করি নাই, মানে ইটস আ উইন উইন। সো একটা জিনিস হচ্ছে যে ওই মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি যদি বিজনেস করতে চাই তাহলে ওই রেলিভেন্ট বিজনেসের সাথে ইনভলভ হওয়া উচিত, 2 বছর 3 বছর 5 বছর, কারণ পিপল ম্যানেজমেন্ট স্কিল লাগে, অনেক স্কিল লাগে, স্কিল নিয়ে কথা বলে শেষ করা যাবে না। সো কিছু বাট বেসিক কিছু যদি স্কিল না আমি অ্যাকোয়ার করতে পারি, বিজনেস করবো খুব টাফ, খুবই টাফ। মানে ইটস লাইক দেন 1% আমার বুদ্ধি, 99% লাক, ভার্সেস 99% এক্সিকিউশন প্ল্যানিং, 1% লাক। মানে তুমি সাজেস্ট করতেছো অ্যাট লিস্ট একটা সার্টেন এক্সপেরিয়েন্স নিয়ে কিছু একটা এনভায়রনমেন্টে পরিচিত হয়ে, মানে তুমি মনে করো আর কি যে এটা সাকসেস চান্সেস বাড়বে অনেক। মানে তোমার এন্টারপ্রেনারশিপ জার্নি কত বছর হলো? 4 বছর। 4 বছর জাস্ট মানে আফটার দ্য কোভিড এরকম টাইপ। সো তার আগে ধরো তুমি 12 বছর কাজ করছো, মানে দুইটার ভিতরে মেইন ডিফারেন্স তুমি এখন কি পাও? তখন কখন মনে হয় যে ফ্রিডম, আর রিয়েলি ফ্রি, মানে একজন এন্টারপ্রেনার কি ফ্রি হইতে পারে কখনো? সে তো আমার মনে হয় যে চাকরির চেয়ে বেশি। তুমি রাতে তো বাসায় যায় ঘুমাইতে পারতা, এখন তো পারো না। আমি এখন বাসায় গিয়ে আরামে ঘুমাই, মানে আমার 11টা বাজলে আমাকে কেউ পাবে না, আমি ঘুম। সে তো তোমার অফিস 3টা থেকে বলে না, সেটার জন্য না, এটা কিন্তু অফিসের জন্য। মানে এই লাইফস্টাইলটা কিন্তু বেসিক্যালি আমি আমার এই প্র্যাকটিসিং হওয়ার পরে, যে আমি নামাজ কালাম ঠিকঠাক মতো পড়া শুরু করার পরে কিন্তু এই লাইফস্টাইল আসে। এখন আমার সুবিধা হয়েছে কি, ফজরের নামাজ পড়ার পরে আমি আবার বিছানায় যাওয়ার চেয়ে ফজরের নামাজ পড়ে আমি অফিসে যাওয়ার জন্য আমার মাছ মোর ইজিয়ার। অনেকগুলো ব্যাপার আছে, যেহেতু আমি সোলো ফাউন্ডার, সো আমার কিন্তু বাইরের যে ইনভেস্টর নেটওয়ার্কের রিলেশনশিপ, নিজে একটু লেখালেখি করি, কন্টেন্ট দেখতে হয়। সো আলটিমেটলি দেখা যায় আমার অফিসের টিমে ঢোকার আগে, মানে 8টা থেকে অফিস, সবার আমাদের 8টা থেকে 4টা অফিস, সো ওরা ঢোকার আগে আমি একটা 2-2.5 ঘন্টার একটা আনইন্টারাপ্টেড টাইম পাই। আমি সারা দিনের আমার যেই কাজগুলো অ্যাকচুয়ালি করা উচিত, মানে আমার বেতনটা হালাল করার জন্য, আমি ওই কাজগুলো করার সুযোগ পাই। তারপরে কি যখন অফিস খুলে যায়, সবাই কিন্তু ক্লক ইন করার পরে সবাই আমার কাছে আসে কখন, মানে কেউ আমার কাছে আসে কিন্তু প্রবলেম নেই, মানে সে একটা জিনিস ফেস করছে, সলভ করতে পারে নাই, এখন মনে করতেছে যে আই এম দ্য অনলি গাই যার সাথে সে কথা বলে একটা সলিউশন পাবে। তেমন আমার কিন্তু এখন ডেডিকেটেডলি ওপেন থাকতে হবে এনি ফাংশনের ঝামেলার জন্য, আর খুবই কমপ্লেক্স একটা বিজনেস হ্যান্ডেল করি। সো ইভেনচুয়ালি আমি যদি প্ল্যান করি যে আমি টিপিক্যাল অফিসে ঢুকবো, তাহলে ওটা মজা করলাম। মানে তোমার মনে হচ্ছে তুমি এখন অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আমি চাইলে 2 ঘন্টা ক্যারাম খেলতে পারি, আমি চাইলে 2 ঘন্টা ফুটবল খেলতে পারি, আমি চাইলে একটু যেতে পারি। অফিস হইলে হইতো না, মানে এই যে আজকে আসছি আমি 2:30 থেকে এখানে বসে আমরা লাঞ্চ করলাম, এখন কথা বলতেছি, রাইট? সেটা তো ফ্রিডম। হ্যাঁ, ট্রু। তোমার প্র্যাকটিশিয়ান হওয়ার ব্যাপারটা বলো, মানে কিভাবে তুমি রিলিজিয়াসের প্রতি একটু প্র্যাকটিশিয়ান হইলা? মানে এটা কারণ কি? কোনো ইয়ে নাই, কারণ কি? মানে কারণ বলতে আমি আসলে একটা স্পর্ধা দেখাচ্ছি, আমাদের হয় উচিত, মানে আমরা তো অনেক সময় হই না। তো তোমার ব্যাপারটা কি ইন্টেনশনাল ছিল নাকি এটা স্পন্টানিয়াসলি হয়ে গেছে? ইন্টেনশনাল, স্পন্টানিয়াসলি হয়েছে, এবং ব্যাপারটা হচ্ছে খুব মজার। মানে আমি ব্যাপারটা এনজয় করি ইন এ সেন্স যে যেহেতু সোলো ফাউন্ডার, অনেক রকম স্ট্রেসফুল সিচুয়েশন থাকে, অনেক রকম ঝামেলা থাকে, প্রতিদিনই ঝামেলা, বাট ইউ আন্ডারস্ট্যান্ড, মানে মোটামুটি আমরা একই রকমের জুতা পরি আর কি, ঠিক আছে? সো সেই জায়গা থেকে যদি বলি যে আমাদের অনেক রকম ঝামেলা থাকে যেটা আমরা অনেকের সাথে কথা বলতে পারি না। তো লাইক হোয়াট ইফ ইউ হ্যাভ সামওয়ান
অনেক হায়ার অথরিটি, ঠিক আছে, মানে ডেডিকেটেড টাইম ইউ গেট তার সাথে Wonderful. বসে আলাপ করার জন্য, দারুণ যে এই যে কথা। আমার সারাদিনে কিন্তু এই ঝামেলা আছে, যে এই যে বললাম যে সবাই আসার পরে ওদের ঝামেলা নিয়ে আমার কাছে আসে, আমি কই যাব, আমার তো বস নাই। নাইস। সো আমি কিন্তু ওই জায়গা থেকে প্র্যাকটিশনিং হয়েছে যে আই ফিল লাইক যে আই হ্যাভ সামওয়ান আই ক্যান টক টু, আই ক্যান রিলাই অন, শেড। দারুণ দারুণ। মানে ইয়াং এন্টারপ্রেনারদের এক্স্যাক্টলি মানে ওদের গাইডেন্স নাই, মানে প্রথম কথা হচ্ছে এটা, ওরা অনেক জিনিস দেখে, ওই যে বললাম নিউজে এত টাকা ইনভেস্ট করছে দেখে ওরা মনে করে যে এইটাই পৃথিবী, এটাই সুন্দর, এইভাবেই হওয়া উচিত। সবার তো একরকম ভাবে হয় না, সবার নেটওয়ার্ক কানেক্টিভিটি, সবার এগুলোর জন্য তো কানেক্টিভিটি দরকার যথেষ্ট। কেউ একজন খুঁজে এসে আমাকে টাকা দিয়ে যাবে না। এগুলো অনেক সময় হয় না যে বিজনেসের মেইন এম থেকে ফাউন্ডারকে অনেক দূরে সরাই নেয়, তোমার কি তা মনে হয়? অবশ্যই নেই। ওকে, সেক্ষেত্রে ইয়াং এন্টারপ্রেনারদের আসলে এক্স্যাক্টলি কোন রোড ম্যাপে আগানো উচিত বলে তুমি মনে করো? মানে এক্স্যাক্টলি এটা পারসেপশন, মানে এখানে কোনো হাদিস কোরআন নাই, তুমি যেটা বলবা আমি সেটা ডিফার করতে পারি, বাট নরমালি কি হইলে তোমার মনে হয় একটু বেটার? পার্শিয়াল কিন্তু আমরা এটা একটা আলাপ করছি, পার্শিয়াল কথা বলছি, যে যদি চিন্তা করি যে আমি যেমন সিঙ্গাপুর বাংলাদেশের এক্সাম্পল দিলাম, যে যখন আমি সেম একটা বিজনেস সিঙ্গাপুরে প্ল্যান করছি, মাছ ইজিয়ার ফান্ডিং পাইলাম আমি, অ্যাটলিস্ট ঠিক আছে একটা ফান্ড পাইছি, আমি ধরলাম যে আমার এটা দিয়ে অ্যাটলিস্ট 12 মাসের টিমের খরচ চলবে, আমি একটা জিনিস ট্রায়াল করতে পারি। কিন্তু বাংলাদেশে তো ওই টাইপের অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নাই, যে একটা টিম 4 জনের টিম প্ল্যান করতেছে, ওদের 3-4 মাস লাগবে প্রোটোটাইপ বিল্ড করতে, মার্কেট করতে আরো 4 মাস লাগবে, তারপরে হয়তো একটা কিছু ইয়ার ইন্ডে ওরা একটা কিছু দাঁড় করাবে, মানে দে উইল স্টার্ট জেনারেটিং রেভিনিউ, রাইট? তার মানে আমাকে 12 মাসের জন্য সাপোর্ট দিচ্ছে কেউ। এরকম ইকোসিস্টেম কিন্তু আসলে একদম সত্যি কথা বলতে এখনো নাই। মানে আমি স্বপ্ন দেখি যে হয়তো একদিন থাকবে, এবং সেটার জন্য হয়তো আমাদের কাজ করতে, মানে এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা আরো 10টা 15টা 20টা সাকসেস কেস বিল্ড করলে অনেকেই টাকা দিতে চাবে পরের জেনারেশনকে। তো এখন যদি বলি যে কেউ শুরু করতে চায়, তাহলে কয়েকটা জিনিস আমার কাছে মনে হয় যে চান্সেস অফ সাকসেসের বাড়ায় দেবে, মানে প্রবাবিলিটি বেড়ে যাবে যে আমি সাকসেসফুল হব। একটা হচ্ছে, প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এভরিডে প্রবলেম পিক করা খুব জরুরি, কারণ মার্কেটে অনেক টাকা স্পেন্ড হয় না, বাট আমি যদি এমন একটা প্রবলেম পিক করি যেটা মানুষ প্রত্যেক দিন ফেস করে এবং দে আর উইলিং টু পে মানি, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা করা সহজ হয়ে যায়। ওকে, এখনকার কারেন্ট সিচুয়েশনে যদি আমি আমার বিজনেস বলি, এটার এক্সাম্পল দিয়ে আমি সহজ করে বলে দিচ্ছি। সো অনেকগুলো বিজনেস আমরা লাস্ট 1-1.5 মাস সবাই সাফার করছি সিচুয়েশনের কারণে, তো সবাই সাফার করছে, রাইট? কিন্তু আমার জন্য ব্লেসিং কি, অফিস ওপেন হয়েছে, সবাই অফিস আসতে শুরু হয়েছে, আমার লাঞ্চের অর্ডার আবার ব্যাক টু নর্মাল, রাইট? আচ্ছা, অফিসে যারা আসছে ওরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দেয়, এখন ওদের কাস্টমারদেরও কিন্তু মানি শর্টেজ হয়ে গেছে, কারণ ওরা তো নন অপারেশন ছিল 15 দিন 20 দিন, অনেক 1 মাস। এখন কি হয়েছে, ওদের কিন্তু রেভিনিউ, মানে ওদের ফান্ড ক্রাইসিস আছে, তার মানে বিজনেসগুলো কিন্তু খুব কুইকলি আবার কাস্টমার গেইন ব্যাক করতে পারতেছে না। আমার জন্য সুবিধা কি, আমার কাস্টমার হচ্ছে ভাই অফিস আসছে, আমার তো লাঞ্চ লাগবে, আপনি আবার অ্যাফোর্ডেবল লাঞ্চও দেন, ফাইন। সো আমার জন্য এভরিডে প্রবলেম সলভ করার কারণে আমার জন্য কি হয়েছে, আমি কিন্তু খুব দ্রুত ওই কেভ থেকে, ডার্কনেস থেকে বের হয়ে আসছি। সো বিজনেস প্ল্যানিং এর ক্ষেত্রে এভরি নিড সলভ করাটা আমার কাছে মনে হয়, কিন্তু আমি যদি এবার ওই যে বাইরের মার্কেটে বিজনেস প্ল্যান করতাম তাহলে আমি এটা করতাম, তাহলে আমি করতাম, তখন আমি চিন্তা করতাম অন্য কিছু চিন্তা করতাম। কিন্তু বাংলাদেশের মতো মার্কেটে এইটা আমার কাছে মনে হয় একটা খুব ক্রুশাল ফ্যাক্টর বিজনেসে আসতে হলে, এবং যদি আমি স্কেল করতে চাই, এবং সেটা যদি আমি ভেঞ্চার মানে ক্যাপিটাল ব্যাক করাইতে চাই, যে হ্যাঁ আমি বাইরে থেকে ক্যাপিটাল নিয়ে আসবো, যেটা সবার জন্য এটা খুব ফ্যান্সি ব্যাপার, আরে অনেক অনেক টাকা আসতেছে। সো বেসিক্যালি এইটা যদি আমি ফিল ইন করতে চাই, তাহলে এইটা একটা ফর্মুলা, যে এভরিডে প্রবলেম সলভ করি। সো বড় একটা টিজি আছে, অনেক ইউজার হইতে পারে, সো পসিবিলিটিস হাই, সাকসেস রেট বেড়ে যাবে। নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ হুমায়ুন। অনেক গল্প করলাম, আমাদের গল্প মনে হয় শুরুই শেষ হওয়ার কথা না। এইটাকে আমরা ধরে নিচ্ছি তোমার আমার আলাপনের প্রথম এপিসোড। ইনশাআল্লাহ নেক্সট কোন একটা এপিসোডে আমরা এটা আবার সেকেন্ড এপিসোড করব, আর একটু বকা টকা খাবো। এটা দেখার পরে অনেকে বলবে যে এইটা কেন বললেন, বলেন না, এই কথা কেন বললেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইওর টাইম, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। ওকে, বাই।